আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজকে অ্যাডমিশন ডাইজেস্ট পরিচালিত অল ইন অল ইংলিশ কোর্সের বেসিক টু অ্যাডভান্স ক্লাস 2 আর টপিকের নাম হলো আপনার পার্টস অফ স্পিচ অ্যান্ড নাউন অ্যান্ড ইটস ডিটেলস। প্রথমে আসি, পার্টস অফ স্পিচ কাকে বলে। আচ্ছা, আমরা গত ক্লাসে কিন্তু সেন্টেন্সের যে বেসিক এলিমেন্টস আছে সবগুলো কিন্তু শিখে আসছি, তাই না? তো যারা ক্লাসটা করেনি অবশ্যই প্রথম ক্লাসটা করবেন, আজকে কিন্তু দ্বিতীয় ক্লাস। তো দেখেন, পার্টস অফ স্পিচ কাকে বলে। দেখেন, পার্টস মানে কি, আমরা একটু ভাঙে ভাঙে উত্তরণ দিই। পার্টস মানে অংশ, অফ মানে রবাইয়ের, স্পিচ মানে বাক্য, তাই না? তো মানে বাক্যের অংশ, এটা তো বুঝতে পারছি এখন। আচ্ছা, এখন আপনাদেরকে আমি শর্টকাট ওয়েতে বুঝাই। ধরেন আমি এই সেন্টেন্সটা দিয়ে বুঝি, আমি এই লেখা বাদ দিলাম, আমি আমার মতো করে শর্টকাট আপনাদের বোঝাচ্ছি। এই একটা ইংরেজি সেন্টেন্স, আপনারা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দিই, তাহলে আরেকটু দেখতে পারবেন ইজিলি। তো এখানে দেখেন, হুরে হি রান সুইফটলি টু দ্য স্টেজ অ্যান্ড রিসিভ দ্য প্রাইজ ফ্রম দ্য অনারেবল প্রিন্সিপাল। তো আচ্ছা, এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, একটা সেন্টেন্স মানে কি, কয়েকটা অর্থবোধক ওয়ার্ডের সমন্বয়ে একটা সেন্টেন্স তৈরি হয়, তাই তো? আচ্ছা, তাহলে দেখেন এখানে এই একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে, কতগুলো ওয়ার্ড দেখেন, অনেকগুলো ওয়ার্ড নিয়ে কিন্তু সেন্টেন্সটা তৈরি হয়েছে। তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে অন্তর্গত, বাক্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? বাক্য অন্তর্ভুক্ত প্রত্যেকটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। কথা বুঝছেন? বাক্যের অন্তর্গত বা বাক্যের অন্তর্ভুক্ত প্রতিটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? আচ্ছা, আর পার্টস অফ স্পিচের অপর নাম আমরা বলতে পারি যে, মানে পার্টস অফ স্পিচকে আমরা পার্টস অফ সেন্টেন্সও বলতে পারি। এটা একটা আলাদা এক্সট্রা ইনফরমেশন লিখে রাখতে পারেন যে পার্টস অফ স্পিচকে আমরা পার্টস অফ সেন্টেন্সও বলতে পারি, কারণ স্পিচ আর সেন্টেন্স একই বিষয়। তো দেখেন, আমি একটু ভেঙে ভেঙে দিই। দেখেন, হুররে, এটা একটা ইন্টারজেকশন। আমি বলছি না, বাক্যে অন্তর্গত প্রত্যেকটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে হুররে ইন্টারজেকশন, হি একটা প্রোনাউন, রান ভার্ব, ran রানের পাস্ট ফর্ম, সুইফটলি অ্যাডভার্ব, টু প্রিপোজিশন, দি অ্যাডজেক্টিভ। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইয়া দি আবার অ্যাডজেক্টিভ হলো কিভাবে? এখানে দেখেন তো ভাইয়া, দিটা কোথায় আছে? এই যে দি, স্টেজ মানে মঞ্চ, দা এই যে দি আছে, প্রাইজ মানে উপহার, এই যে দি কোথায় আছে? দি মেইনলি আর্টিকেল, দি মেইনলি ডিটারমিনার। বাট একটু চিন্তা করেন তো ভাইয়া, দিকে যখন আমি জিজ্ঞাসা করবো যেটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আর্টিকেল কিংবা ডিটারমিনার, পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, সেই 8 প্রকারের ভিতরে কি আর্টিকেল বা ডিটারমিনার কোনো নাম আছে? নাই। ডিটারমিনার বা আর্টিকেল এটা অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। অর্থাৎ আর্টিকেল বা ডিটারমিনারকে আপনি যদি জিজ্ঞাসা করেন কোন পার্টস অফ স্পিচ, তখন আপনাকে বলতে হবে কি অ্যাডজেক্টিভ। আমরা এগুলো অ্যাডজেক্টিভের ক্লাসে করব, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ক্লাসে এগুলো সুন্দরভাবে শিখব। আমাদের পজিশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এগুলো এই ক্লাসগুলো মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেখার পরে নাউন প্রোনাউন ভার্ব ইনশাল্লাহ ওগুলো করবো, দেখবেন ইজিলি সব কিছু বুঝতে পারতেছেন। তো দেখেন, স্টেজ নাউন আছে, অ্যান্ড কনজাংশন হিসেবে আছে, রিসিভড ভার্ব হিসেবে আছে, দা অ্যাডজেক্টিভ হিসেবে আছে, প্রাইজ নাউন হিসেবে আছে, ফর্ম প্রিপোজিশন, তারপর দা অ্যাডজেক্টিভ, অনারেবল আপনার অ্যাডজেক্টিভ, প্রিন্সিপাল নাউন। তাহলে দেখেন প্রতিটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, তাই না? তাহলে আমরা এখন তো বুঝতে পারতেছি যে পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যের অন্তর্ভুক্ত প্রতিটা শব্দ, শুধু একটা না, প্রতিটা শব্দ অর্থবোধক অবশ্যই হবে, কারণ সেন্টেন্স তো অর্থবোধক শব্দ ছাড়া হয় না। তাহলে প্রতিটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। আচ্ছা, এবার আসি পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ, আমরা একটু নোটটা দেখেন এখানে কি লিখে দিছি। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ যদি জিজ্ঞাসা করা হয় এগুলো কোন পার্টস অফ স্পিচ, সবগুলো এক একটা নাউন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। কারণ প্রতিটা পার্টস অফ স্পিচই এক একটা নাম বোঝাচ্ছে। দেখেন, নাউন দ্বারা আমি নাউনের নাম কি বোঝাচ্ছি, প্রোনাউন দ্বারা প্রোনাউনকে বোঝাচ্ছি, তাই না? আমি যখন বলবো প্রোনাউনগুলো লেখো, আপনি তো নাউন লিখবেন না, তখন আপনি অ্যাডজেক্টিভ লিখবেন না, আপনি তখন প্রোনাউনগুলোই লিখবেন। আমি যখন বলবো অ্যাডজেক্টিভ লেখো, তার মানে আপনি অ্যাডজেক্টিভই লিখবেন, তাই না? তাহলে প্রত্যেকটা শব্দ এখানে বলে দিচ্ছি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টি ওয়ার্ডই নাউন। অর্থাৎ পার্টস অফ স্পিচ 8 প্রকার পার্টস অফ স্পিচই নাউন। কারণ 8 প্রকার পার্টস অফ স্পিচই 8টা নাম বোঝায়, এই কারণে তাহলে নাউন কাকে বলে? যে কোনো কিছুর নামকে তো নাউন বলে, তাই না? তাহলে 8 প্রকার এই যে পার্টস অফ স্পিচের প্রত্যেকটা নামই এক একটা নাউন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। আশা করি ক্লিয়ার। আবার এমন না যে প্রোনাউন নাউনের ভিতরে চলে গেছে বা অ্যাডজেক্টিভ নাউনের ভিতরে চলে গেছে, ব্যাপারটা এমন না। মানে
প্রোনাউন যদি জিজ্ঞাসা করা হয় প্রোনাউন কোন পার্টস অফ স্পিচ, এই প্রোনাউন শব্দটা বলবেন নাউন। যদি জিজ্ঞাসা করে অ্যাডজেক্টিভ কোন মানে কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ শব্দটা, অ্যাডজেক্টিভের প্রকারগুলো না, শুধু অ্যাডজেক্টিভ শব্দটা, ঠিক আছে। ভার্ব কোন পার্টস অফ স্পিচ বলবেন নাউন, অ্যাডভার্ব কোন পার্টস অফ স্পিচ নাউন। তো আমরা এখানে এক্সাম্পলগুলো দেখি একটু। এখানে বলছি কি দেখেন, দ্য ওয়ার্ড নাউন, এই যে নাউনকে আপনার ইনভার্টেড কমা দিয়ে আটকে দিয়েছে। দ্য ওয়ার্ড নাউন ইজ এ অথবা অ্যান কোন পার্টস অফ স্পিচ, মানে মেইনলি বোঝানোর চেষ্টা করছে এটা কি প্রোনাউন নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব। এটা মূলত নাউন। এখন এটা কিভাবে নাউন হলো, কারণ আমি বলেই দিলাম এইমাত্র যে যে পার্টস অফ স্পিচের 8 প্রকার পার্টস অফ স্পিচই যদি নাম হিসেবে আসে, যে ইন্টারজেকশন কোন পার্টস অফ স্পিচ, কনজাংশন কোন পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন কোন পার্টস অফ স্পিচ, তখন সবগুলো কি, সবগুলোই নাউনের অন্তর্ভুক্ত। যদি জিজ্ঞাসা করে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু বিগত সালে আসছে। আমি যে প্রশ্নগুলো আপনাকে দেখাচ্ছি এগুলো কিন্তু বিগত সালে প্রশ্ন আসছে। দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ, এটা কি প্রোনাউন, নাউন না অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এটা নাউন, কারণ এটা পার্টস অফ স্পিচের নাম। তবে একটা বিষয় বলি, আপনারা অনেকেই অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ হিসেবে দেবেন, কারণ আপনারা একটা জিনিস জানেন অনেকেই, এটা আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে শিখব, শব্দের শেষে যদি টিআইভিই থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত হয়, যেমন কম্পিটিটিভ, ঠিক আছে, এগুলো কি অ্যাডজেক্টিভ। তাহলে যাই হোক, কিন্তু এইটা একটু ভিন্ন, অ্যাডজেক্টিভ যেহেতু পার্টস অফ স্পিচের একটা নাম, এই কারণে এটা নাউন। তো আমরা এবার আসি, যেহেতু ভার্ব এবং অ্যাডজেক্টিভ শব্দগুলো দিয়ে একটি পদের নাম বোঝানো হচ্ছে, তাই শব্দগুলো নিজেও একটি নাউন, একই বিষয়, ওই যেটা বললাম আমরা পার্টস অফ স্পিচের যে 8 প্রকার তার ভিতরে প্রথম যে প্রকারটা আছে সেটা হলো নাউন। তো নাউন কাকে বলে, যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, শ্রেণী, গুণ, দোষ, অবস্থা, ঘটনা, কাল মানে সময় ইত্যাদির নাম বোঝায় তাকেই নাউন বলে, ঠিক আছে। যেমন আমরা যদি বলি, আমরা অনেকেই শুধু নাম বলতে নাউন বলতে আমরা ব্যক্তি কিংবা স্থান কিংবা আপনার প্রতিষ্ঠান কিংবা বস্তু এইগুলোর নামই জানি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে গুণের নাম যেমন কাইন্ডনেস, দোষের নাম নিষ্ঠুরতা, ঠিক আছে, যেমন ক্রুয়েলটি, তারপর অবস্থা আপনার শিশুকাল, চাইল্ডহুড, বাল্যকাল, বয়হুড, ঠিক আছে। তারপর হলো ঘটনা, তারপর হলো কাল, যেমন শীতকাল, গ্রীষ্মকাল, ওগুলো কি সময় না। যাই হোক, তাহলে যখন নাম বোঝাবে মেইনলি যে ওয়ার্ড দ্বারা নাম বোঝাবে সেটাই হলো নাউন। আমরা একটু এক্সাম্পল দেখি, দেখেন ব্যক্তির নাম রহিম, করিম, মারিয়া, টিচার, এই যে যতগুলো আছে এগুলো কি নাম বোঝায় না। টিচার দ্বারা কি শিক্ষক, শিক্ষক একটা মানে পেশা শ্রেণীর নাম না, শ্রেণীর নাম না, পেশার নাম না, অবশ্যই। তারপর যদি বলি বস্তু, এই বস্তু পেন, টেবিল, কম্পিউটার সকল, এগুলো কি টেবিল হতে পারে, আপনার হোয়াইট বোর্ড হতে পারে, আপনার দরজা হতে পারে। প্রাণী টাইগার, কাউ, প্যারট, এলিফ্যান্ট, স্নেক। স্থানের কথা যদি বলি ঢাকা, স্কুল, এগুলোকে স্থান না ভাইয়া। জাতি শ্রেণীর কথা যদি বলি হিউম্যান, মানব জাতির কথা বোঝাচ্ছি, বার্ড পাখি, স্টুডেন্ট মানে কি শিক্ষার্থী। তারপর যদি বলি গুণ, অনেস্টি, এটা কি ভাইয়া বলেন, এটা ভালো গুণ না, সততা, কাইন্ডনেস, সততা না ওই দয়া, তাই না, এগুলো কি গুণের নাম বা দোষের নাম, এই দুইটা গুণের নাম। আবার ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, এগুলো কি আপনার দোষের নাম। আর অনেস্টি, কাইন্ডনেস, এটা হলো গুণের নাম। আপনার অবস্থার কথা যদি বলি চাইল্ডহুড, হ্যাপিনেস, ঠিক আছে, হ্যাপিনেস মানে কি সুখ। ঘটনা ভিক্টোরি মানে বিজয়, বার্থডে জন্মদিন, তাই না, এগুলো কি কোনো একটা ঘটনা, ইভেন্টের কথা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এগুলো কি একটা ইভেন্ট, তাই না। কাল বা সময় সানডে, রবিবার, আমরা তো এগুলো দ্বারা স্পেসিফিকলি বুঝাই। তাহলে যতগুলো নাম আছে পৃথিবীতে সবগুলোই কি নাউনের অন্তর্ভুক্ত। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা সাধারণত শব্দের শেষে যে যে সাফিক্স যুক্ত, সাফিক্স মানে কি শব্দের শেষে যুক্ত, আর প্রিফিক্স মানে শব্দের পূর্বে যুক্ত হয়ে অন্য অর্থ তৈরি করে। তাহলে মেইনলি আমরা যে যে ওয়ার্ডের মানে ওয়ার্ডের শেষে যদি এই শব্দ চিহ্নগুলো দেখি, আমরা শব্দ অংশগুলো বলতে পারি আমরা। যেমন আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, যে আমি একটু দাগাই দিচ্ছি, সবগুলো তো ইম্পর্টেন্ট না। TION শন, SION শন, তারপর হলো SHIP শিপ, DOM ডম, তারপর হলো ENT, এটা রাখবেন মাথায়, MENT এটা রাখবেন। মানে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এগুলো কমন, মানে এগুলো থাকলেই 99% মাথায় রাখবেন যেগুলো নাউন হবে। তারপর হলো নেস, তারপর হলো আপনার AL, ঠিক আছে। তারপর হলো ISM, ইজম অর্থ আসে। তারপর হলো হুড, HWD হুড, HOOD হুড, MONI মনি, মানে হারমোনি হতে পারে, সিরিমনি হতে পারে, তাই না। তারপর হলো এই যে লজি, তারপর হলো আপনার এই যে টিউট, ঠিক আছে। তারপর হলো আপনার TUR,
এইগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এগুলো থাকলে আপনি বুঝতে হবে যে এগুলো আপনার কি, এগুলো আপনার নাউনের অন্তর্ভুক্ত এই ওয়ার্ডগুলো। আমরা একটু উদাহরণ দেখি, তাহলে এই ওয়ার্ডগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে মানে ক্লাসটা পজ করে আপনারা কিন্তু অবশ্যই নোট করে নেবেন। দেখেন শব্দ শেষে যদি সি থাকে তাহলে চয়েস, অবিডিয়েন্স, ঠিক আছে, ডিফেন্স, যে প্রোডিয়েন্স। তো তারপর যদি বলি টিএস, স্ট্রেংথ, ট্রুথ, ইউথ, লেন্থ, ওয়েথ, ঠিক আছে, এগুলো আপনারা দেখে নেবেন অবশ্যই। নেস যুক্ত, হোয়াইটনেস, কাইন্ডনেস, ফরগিভনেস, ক্লিয়ার। তো এগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন। আমি আর এগুলো না বলি, এগুলো আপনারা অবশ্যই চার্ট দেখে মুখস্থ করে নেবেন। তো এগুলো স্ক্রিনশটও নিতে পারেন, অথবা আপনারা যারা আমার কোর্সে ভর্তি আছেন তারা তো পিডিএফ পেয়ে যাবেন। তো এবার আমরা একটু দেখি পরবর্তীগুলো, সতর্কগুলো। দেখেন সতর্কতা আমি কি বলে দিচ্ছি এখানে, যে শব্দগুলো অবশ্যই নাউন, তবে বাক্যের ব্যবহার অনুযায়ী এটা অন্য পার্টস অফ স্পিচও হতে পারে, তবে 99% কিন্তু এগুলো কী হবে, নাউনই হবে। এখন দেখেন নাউন এবং ভার্ব উভয় হিসেবেই ব্যবহৃত হয় কিছু শব্দ আসে, কি বলছি, যে ওয়ার্ডগুলো মূলত নাউন হিসেবেও ব্যবহৃত হয়, আবার কি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তো সেই ওয়ার্ডগুলো আমরা যদি জিজ্ঞাসা মানে বলি, অনেকগুলোই নাউন আছে, আমরা শুধু নাউন হিসেবে চিনি, আবার অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা ভার্ব হিসেবে চিনি, কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে নাউন এবং ভার্ব উভয়ই ব্যবহৃত হয়। যেমন ওয়াটার, এটাকে আমরা শুধুমাত্র নাউন হিসেবে চিনি, কিন্তু না, ওয়াটার আপনি ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারবেন, নাউন হিসেবেও। বুক, নাউন ভার্ব দুইটাই। হ্যান্ড, ল্যান্ড, নাউন ভার্ব দুইটাই। তারপর দেখেন ড্রিম, ব্রাশ, ফাদার, হামার, তারপর হলো আপনার আয়রন, মাস্টার, ম্যান, টেলিফোন, ফিশ, পেন, আই, মাইন্ড, এগুলো কিন্তু আপনার নাউন এবং হলো ভার্ব উভয় হিসেবেই, উভয় পার্টস অফ স্পিচ হিসেবেই ব্যবহৃত হয়। তো যদি আমরা একটা এক্সাম্পল দিই, দেখেন ওয়াটার অ্যাজ এ নাউন, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখন এই ওয়াটার কিন্তু এখানে নাউন, আর আই ওয়াটার, এই ওয়াটারটা কিন্তু এখানে ভার্ব। এখন এটা কিভাবে লেখা, এই যে ওয়াটারের শরীরে মানে ওয়াটার কি লেখা আছে আমি ভার্ব, এই ওয়াটার কি লেখা আছে আমি নাউন, না। আমরা এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করবো কি, পজিশন দেখা। তো আমরা পজিশন আর পার্টস অফ স্পিচ যখন শিখবো তখন এগুলো আরও সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবো। তো এরকম বুকের কথা যদি বলি, দেখেন এখানে বুক কিন্তু নাউন, এখানে বুক কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। পেন এখানে নাউন, এখানে ভার্ব। এই যে ফাদার, এখানে ফাদার মানে নাউন, এখানে ভার্ব। তাহলে এগুলো আমরা অবশ্যই কী করবো ভাইয়া, আইডেন্টিফাই করতে পারবো যদি আমরা পজিশন অফ নাউন শিখি, বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ শিখি, বা পজিশন অফ পার্টস অফ স্পিচ শিখি। তো দেখেন আমরা ক্লাসিফিকেশন অফ নাউনে যাচ্ছি। ক্লাসিফিকেশন অফ নাউন, নাউন প্রধানত দুই প্রকার, নাউন প্রধানত, একটা হলো কনক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রথমে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে শুরু করি, কনক্রিট নাউনটা পরবর্তীতে আলোচনা করব, মানে পরবর্তী ক্লাসে না, এই ক্লাসেই। তো অ্যাবস্ট্রাক্ট নাউন মূলত কি, অ্যাবস্ট্রাক্ট নাউন আমি সংজ্ঞাটা একটু আমি যে সংজ্ঞাটা দিচ্ছি একটু খেয়াল করেন, যে নাউনকে দেখা যায় না, মূলত মাথায় রাখবেন, যে নাউনকে দেখতে পাই না, মানে আমরা চোখ দ্বারা দেখতে পাচ্ছি না, এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। তারপর কি বললাম, ছোঁয়া যায় না, মানে স্পর্শ করতে পারতেছি না, হাত দিয়ে স্পর্শ বা নাক দিয়ে, যে মানে কোনোভাবেই স্পর্শ করা যায় না, কিন্তু অনুভব করা যায়। আরও একটু লিখতে পারেন, যার বাহ্যিক অস্তিত্ব নাই, মানে বাহ্যিক অস্তিত্ব নাই। তাহলে যার বাহ্যিক অস্তিত্ব নাই তার আমরা কখনোই স্পর্শ করতে পারি বলেন, কখনই পারি না। তাহলে যার বাহ্যিক অস্তিত্ব নাই, আর হলো কি ভাইয়া, যাকে ছোঁয়া যায় না, যার দেখা যায় না যাকে, এবং যাকে শুধু অনুভব করা যায়, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ওই সকল নাউনের কোনো বাহ্যিক অস্তিত্ব নেই বলে দিছি। তারপর হলো ওই সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বোঝায়, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা শুধুমাত্র দোষের নাম, গুণের নাম, অবস্থার নাম আর কাজের নাম কি মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো দেখেন অনেস্টি, অনেস্টি অর্থ সততা, একটু খেয়াল করেন তো ভাইয়া, সততা, আমরা কখনো কি সততা স্পর্শ করতে পারছি, যে ভাইয়া সততা অনেক ঠান্ডা, সততা অনেক গরম, বা সততা অনেক সুন্দর সুন্দর, আমরা কি দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি না, এটা অনুভব করতে পারতেছি কিভাবে, কেউ একজন ধরেন একটা কাজ করছে, সেই কাজের মাধ্যমে তার সততা প্রকাশ পাচ্ছে, কিন্তু সেটা আমরা অনুভব করি, কিন্তু সততা দেখতে পাই না। কাইন্ডনেস, দয়া, ধরেন দয়া কিন্তু আমরা দেখতে পাই না, ধরেন একটা পুকুরে ধরেন একটা শিশু পড়ে গেছে সাপোজ, বা একটা কুকুরছানা পড়ে গেছে, আপনি করলেন কি, সেই কুকুরছানাটাকে তুলে রাস্তায় রাখলেন। তো এটা আপনার ওই কাজের মাধ্যমে একটা দয়া প্রকাশ পাচ্ছে, বাট এটা অনুভব করতে পারি, কিন্তু দয়া কি আমরা স্পর্শ করতে পারি, ধরতে পারি, বাহ্যিক অস্তিত্ব হচ্ছে নাই, অস্তিত্ব নাই, বাহ্যিক অস্তিত্ব নাই। হি ইজ ব্রাইভ সিন্স হিজ বয়হুড, দেখেন বাল্যকাল থেকেই সে সাহসী। তাহলে দেখেন এইখানে যেটা বললাম যে বয়হুড, বাল্যকাল, দেখেন তো বাল্যকাল মানে এটাকে আমি কখনই স্পর্শ করতে পারি, সবাই মানে একটা সময় বোঝাচ্ছে না,
কাল মানে সময়, বাল্যকাল, আমি যখন বাল্যকালে ছিলাম তখন আমি চিন্তা করলাম ওই বাল্যকালটা আমরা অনুভব করতে পারতেছি, মানে ওই অবস্থাটা আমরা অনুভব করতে পারতেছি, বাট ওই অবস্থাটার বাহ্যিক কোনো অস্তিত্ব আছে স্পর্শ করতে পারছি না। এগুলো তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত। ইম্পর্ট্যান্ট অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে দিছি, এগুলো একটু খেয়াল রাখবেন। অবশ্যই 4টা স্ক্রিনশটও নিতে পারেন, যে এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে খাতা লিখে রাখতে পারেন। যে লাভ, হেট্রেড, দেখেন ভালোবাসা আমরা কখনো স্পর্শ করতে পারি না। ঘৃণা, কাঠিন্য বা কঠিনতা বলতে পারি, হার্ডনেস। তারপর হলো বিচার, পদার্থবিদ্যা, যতগুলো সাবজেক্টের নাম আছে, যেমন ফিজিক্স, তারপর হলো এই যে এখানে আরও আছে আপনার কেমিস্ট্রি বলেন, মানে আরও যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু সব অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত চলে যাবে। গ্রামার, কাইন্ডনেস, গুডনেস, ট্রুথ, ফ্রেন্ডশিপ, সিকনেস, ব্রাইটনেস, হোয়াইটনেস, অনেস্টি, সিম্প্যাথি, ডার্কনেস, মুভমেন্ট, নড়াচড়া, মুভমেন্ট, আন্দোলন, যাই বলি। এই মুভমেন্টটা আপনার দুইটা নাউনই হতে পারে, একটা কমন নাউন হতে পারে, আবার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। কীরকম? মুভমেন্ট যখন আন্দোলন অর্থে আসবে তখন কিন্তু আপনার এটা কমন নাউন হয়ে যাবে। ক্লিয়ার? যেমন আবার এই মুভমেন্টকে আবার আপনি প্রপার নাউনও করতে পারেন, যেমন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ঠিক আছে? হতে পারে না? তখন স্পেসিফিক করে আমি ভাষা আন্দোলন কি বুঝাচ্ছি। তাহলে এই মুভমেন্ট এটা মূলত কমন নাউন, আবার অ্যাবস্ট্রাক্ট নাউনও নড়াচড়া অর্থে চলে আসে। তাহলে যাই হোক, এই শব্দগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এই ব্রেভরি মানে সাহস, সাহসকে আমরা কখনো স্পর্শ করতে পারতেছি, দেখতে পারতেছি? স্পর্শ করতে পারতেছি? পারছি না, শুধু অনুভব করতে পারতেছি। সেটা একজনে খুব সাহসী কাজ করছে, সেই সাহসী কাজের মাধ্যমে তার সাহস প্রকাশ পাচ্ছে। জাস্ট বাহ্যিক অস্তিত্ব নেই, কিন্তু অস্তিত্ব আছে, সেটা হলো অনুভবের মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, তো এগুলো অবশ্যই দেখবেন আপনারা। ডেথ, মৃত্যু, দেখেন মৃত্যুকে আমরা কখনো স্পর্শ করতে পারি না, এগুলো দেখে নেবেন। তারপর তারপর আসি ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের যে ফরমেশন আছে অবশ্যই এগুলো দেখে নেবেন, যে অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন যেভাবে হয়। যেমন ক্রুয়েল, ক্রুয়েলটি, অনেস্ট, অনেস্টি, হাম্বেল, হিউমিলিটি, তারপর হলো স্লিপিনেস, বিটারনেস, ডার্কনেস, এগুলো একটু দেখে নেবেন। ট্রুথনেস, ট্রুথ, ঠিক আছে? এগুলো দেখে নেবেন। তারপর ওয়াইড, তারপর ইয়থ, এগুলো খুব ভালো করে দেখবেন, আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। তারপর হলো কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা যদি বলি আমরা, এগুলা দেখেন, এই যে বয়, এটা সাধারণ নাম, মানে ওই সকল শ্রেণীর সাধারণ নাম বোঝাচ্ছে। বয়হুড, বাল্যকালকে বোঝাচ্ছে। এজেন্ট, এজেন্সি, ফ্রেন্ডশিপ, এগুলো কিন্তু মাথায় রাখবেন, এগুলো সব মুখস্থ করবেন। অবশ্যই এগুলো আমি আপনাদেরকে জাস্ট বলবো, এগুলো মুখস্থ করে রাখবেন। অন্তত 2-3 বার পড়লে এমনিতেই মুখস্থ হয়ে যাবে আপনাদের। যেমন ডাই, ডেথ, ডাই মৃত্যুবরণ করা, ভার্ব, ঠিক আছে? তো এগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো এগুলো একটা চিন্তা করেন, নিচের শব্দগুলো ভার্ব এবং অ্যাবস্ট্রাক্ট নাউন ও ফর্ম একই, অর্থাৎ এই যে শব্দগুলো আছে, আমি যে শব্দগুলো এখন দিচ্ছি, এই শব্দগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। খাতায় না, খাতায় তো অবশ্যই নোট করবেন, বাট এগুলো আপনারা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। কেন? এই ওয়ার্ডগুলো আপনি ভার্ব হিসেবে ব্যবহার করেন আর নাউন হিসেবে ব্যবহার করেন, এগুলোকে আপনার একই ফর্মে ব্যবহার করতে হবে। যে লাভ, ভালোবাসা, আই লাভ ইউ, এখানে লাভ ভালোবাসা অর্থে। আবার আপনি যখন নাউন হিসেবে ব্যবহার করবেন তাও ভালোবাসা অর্থে, আপনি তখন লাভ ইউ ব্যবহার করতে পারেন। লাভস ভার্বের হিসেবে ব্যবহার করলে আপনি যুক্ত করতে পারেন, বাট আপনি কখনই নাউন হিসেবে ব্যবহার করতে হলে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে এটা একটু লিখে রাখতে পারেন, যে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে, অ্যাবস্ট্রাক্ট সংক্ষেপে লিখছি এটা, অ্যাবস্ট্রাক্ট নাউন সাথে কখনই এস অথবা ইএস যুক্ত করবেন না, ঠিক আছে? ইএস যুক্ত করবেন না। ক্লিয়ার? যেমন এই হোপ, আপনি যখন নাউন হিসেবে ব্যবহার করবেন হোপস ব্যবহার করতে পারবেন না, টাচেস ব্যবহার করতে পারবেন না যখন নাউন হিসেবে। ভার্ব হিসেবে ব্যবহার করলে এইগুলো, এই যে ওয়ার্ডগুলো ভার্ব হিসেবে ব্যবহার করলে ঠিক আছে, এস বা ইএস যুক্ত করতে পারবেন, বাট নাউন হিসেবে ব্যবহার করলে আপনি কখনই অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করতে পারবেন না। অ্যাবস্ট্রাক্ট নাউনকে কখনই প্লুরাল করতে পারবেন না, অ্যাবস্ট্রাক্ট নাউনকে কখনই আপনি প্লুরাল করতে পারবেন না, মানে এস বা ইএস যুক্ত করে। এগুলো খাতায় লিখে রাখেন। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপনারা দেখেন, অনেস্টি দ্য বেস্ট বলেছে, এখানে অনেস্টি কি ভাইয়া? অনেস্টি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, চুজ দ্য কারেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে অনেস্টি, তারপর হলো লাভ, লাক্সারি, তিনটেই এখানে ওয়াল, রাইট অ্যান্সার ওয়াল। ঠিক আছে? এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আমি আর এখানে না যাই। আমরা নাউনের যে প্রধান দুইটা প্রকার, তার ভিতরে অ্যাবস্ট্রাক্ট নাউনটা নিয়ে আলোচনা করেছি ইতিপূর্বে, এখন আমরা কনক্রিট নাউন নিয়ে আলোচনা করব। কনক্রিট নাউনটা হলো মূলত অ্যাবস্ট্রাক্ট নাউনের ঠিক বিপরীত।
অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি বলেছি আমরা? অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা আমরা ধরতে পারি না, স্পর্শ করতে পারি না, দেখা যায় না, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নাই, জাস্ট আমরা অনুভব করতে পারি, ঠিক আছে? যে নামগুলো শুধুমাত্র আমরা কি অনুভব করতে পারি সেগুলিকে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউন ঠিক তার উল্টোটা, যেটার বাহ্যিক অস্তিত্ব আছে, যেটা আমরা স্পর্শ করতে পারি, যেটা আমরা ধরতে পারি, যেটার আমরা প্লুরাল করতে পারি, তাও বলা যায়। তো মেইন বিষয় হলো যে নাউনকে দেখা যায় এবং হলো স্পর্শ করা যায়, সেটাই হলো কনক্রিট নাউন। ক্লিয়ার? আমরা পূর্বে বলছি অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কখনোই এস অথবা ইএস যুক্ত করতে পারবেন না, বা করা যাবে না, মেইন কথা এটা, ঠিক আছে? এস বা এস ইএস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারবো না অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে, কিন্তু কনক্রিট নাউনগুলোকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় করতে পারবো। আমরা কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্থক্য দেখাবো, চাপ নেই। তো দেখেন, পেন, ফ্যান, ম্যান, বুক, কাউ, ওয়েল, ঠিক আছে? তো এই নাউনগুলোকে বলা হয় কি কনক্রিট নাউন। কারণ পেন, ধরেন এই একটা পেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ফ্যান, এই একটা ফ্যান ধরেন, এই ফ্যানটাকে কিন্তু আমরা স্পর্শ করতে পারি চাইলে, তাই না? ম্যান, মানুষকে কিন্তু আমরা স্পর্শ করতে পারি, ধরতে পারি, দেখা যায়, বুক, বই ধরা যায়, পড়া যায়, সব কিছু করা যায়, তাই না? তো এই কনক্রিট নাউনকে আবার মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখন যদি প্রশ্ন করা হয় যে নাউন কত প্রকার, বিষয়টা বুঝেন। নাউন কত প্রকার? নাউন মূলত 5 প্রকার। কত প্রকার ভাইয়া? 5 প্রকার। এখন প্রধানত 2 ভাগে ভাগ করছে, সেটা হলো কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। আর এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করছে, এই যে বললাম প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। তাহলে টোটাল যদি মানে বলে যে নাউন টোটাল কত প্রকার, তাহলে বলবেন কত? নাউন 5 প্রকার। মূলত নাউন 5 প্রকার। কিভাবে? এই যে 4 প্রকার আমরা দেখতে পাচ্ছি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। এর পাশাপাশি এইমাত্র যেটা পড়ে আসলাম সেটা কি ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু প্রকারভিত্তিক নাই, অ্যাবস্ট্রাক্ট নাউন একাই, ওই একটা নাউন, আর এই যে কনক্রিট নাউনের 4টা, তাহলে মূলত হয় কয়টা? 1 2 3 4, এই অ্যাবস্ট্রাক্ট 5। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসি আমরা এই যে কনক্রিট নাউনের প্রথম যে প্রকারটা আছে প্রপার নাউন নিয়ে। প্রপার মানে কি? নির্দিষ্ট, তাই না? বা স্পেসিফিক, যে বিষয়টা বলতে পারি আমরা। তাহলে যে সকল নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট করে স্থান, নির্দিষ্ট করে নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট নদী, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট প্রতিষ্ঠান, নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট জাতি ইত্যাদির নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। অর্থাৎ এমন একটা নাউন যেটাকে নির্দিষ্ট করে বোঝায়। ধরেন আমি বললাম ছেলে, কথাটা বুঝেন, আমি বললাম ছেলে, ছেলে দ্বারা কি নির্দিষ্ট বোঝায়? ছেলে দ্বারা ছেলেদের মধ্যে ছেলে জাতীয় সকল ছেলে বোঝাচ্ছে। আমি ছেলে, আমার বন্ধু যে যদি ধরেন সুমন, সে ছেলে, আমার বন্ধু ধরেন আরিফ, ও ছেলে, আমার বন্ধু ধরেন লাদেন, ও ছেলে, তাই না? সকল ছেলেদেরকে বোঝাচ্ছে। ধরেন গার্ল বললাম, সকল মেয়েদেরকে বোঝাচ্ছে, তাই না? কিন্তু এগুলো কি প্রপার নাউন না। প্রপার নাউন হলো সেই নাউনটা যখন এই জাতীয় সকলকে না বুঝিয়ে, যখন আমি মনে করেন আরিফকে বুঝাবে, জাস্ট বললাম আরিফ, আরিফ দ্বারা কি সকল ছেলেকে বোঝায়? না, শুধুমাত্র আমাকে বোঝাচ্ছে। আমি বললাম রহিমা, রহিমা দ্বারা রহিমা মেয়েটাকেই বোঝাচ্ছে। আমি বললাম সুমাইয়া, সুমাইয়া দ্বারা সুমাইয়া মেয়েটাকেই বোঝাচ্ছে। আমি বললাম আম গাছ, কথাটা বুঝেন, আম গাছ দ্বারা কি সকল গাছকে বোঝাচ্ছে? না, শুধুমাত্র আম গাছকে বোঝাচ্ছে, তাই না? আমি বললাম ধরেন রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি দ্বারা সকল ইউনিভার্সিটিকে বোঝাচ্ছে? না, শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটিকে বোঝাচ্ছে। এক্স্যাক্টলি। আবার যদি বলি অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটিকে বোঝাচ্ছে। তাহলে প্রপার নাউন হলো নির্দিষ্ট। আবার যদি বলি পদ্মা নদী, তাহলে সকল নদীকে বোঝাচ্ছে? না, পদ্মা নদীকেই শুধু বোঝাচ্ছে। তাহলে যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো নাম বোঝাবে সেটাই হলো কি প্রপার নাউন। প্রপার নাউনের কিছু আমি এখানে বৈশিষ্ট্য লিখে দিচ্ছি। প্রপার নাউনটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, অর্থাৎ প্রপার নাউন যখন লিখবেন, প্রপার নাউন যখন লিখবেন, সেটা শব্দের শুরু, সেন্টেন্সের শুরুতে হোক, অথবা মাঝে হোক, অথবা শেষে হোক, কথাটা বুঝেন। সেন্টেন্সের শুরুতে হলে তো স্বাভাবিকভাবে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি, তাই না? কিন্তু আবারও বুঝেন, কিন্তু প্রপার নাউন যখন আপনি সেন্টেন্সে ব্যবহার করবেন, তখন এই প্রপার নাউনটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে, কিংবা মাঝে থাকে, কিংবা শেষে থাকে, ইট ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ এটাকে আপনি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন। ক্লিয়ার? তাহলে দেখেন এখানে যেটা বলে দিলাম, ধরেন আমি বললাম আরিফ, আমি কখনোই এ দিয়ে শুরু করতে পারবো না, আমাকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, স্মল লেটার ব্যবহার করা যাবে না। তো দেখেন এইখানে আর একটা বিষয় বলে দিচ্ছি, যে নদী, সাগর, মহাসাগর, মানে এই তিনটাকে আমরা একাত্রে মনে রাখতে পারি, যে ওয়াটার জাতীয় মানে পানি জাতীয় যতগুলা বিষয় আছে, যেমন নদী, এটা কি পানি না?
সাগর এটা কি পানি দ্বারা তৈরি না? মানে পানি দ্বারাই তো চারপাশে, মানে পানি তো এটার ভিতরে, মহাসাগর এটা কি পানি না? তাহলে পানি দ্বারা যেগুলো, মানে এটা আমি শর্টকাট বোঝার জন্য, নিজে বোঝার জন্য, যে পানি দ্বারা যেগুলো আছে এগুলোকে যদি নির্দিষ্ট করেও বোঝায় তার পূর্বে আমরা আর্টিকেল দি ব্যবহার করব। কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে কিন্তু প্রপার নাউনের পূর্বে কিন্তু কখনোই আর্টিকেল বসে না, এটা কিন্তু মাথায় রাখবেন। প্রপার নাউন নো আর্টিকেল, এটা লিখে রাখেন, নো আর্টিকেল। আবার আর্টিকেল যদি ইউজ হয় তখন কিন্তু এটা কমন নাউন হয়ে যায়। যাই হোক আমরা এগুলো শিখবো ট্রান্সফরমেশন অফ নাউনে, আমরা এই ক্লাসেই শিখবো, চাপ নেই। নো আর্টিকেল প্লাস প্রপার নাউন লিখতে পারেন, পিএন লিখে দিলাম সংক্ষেপে, আপনার একটু বুঝে নিন, পিএন প্রপার এন নাউন, ঠিক আছে? তাহলে নো আর্টিকেল প্রপার নাউন, কিন্তু কিছু কিছু জিনিসের, মানে যে জিনিসগুলো প্রপার হলো এর পূর্বে দি বসাইতে হয়, যেমন এই নদী, সাগর, মহাসাগর, দা আটলান্টিক, দা, আবার কি বলতে পারি, প্রশান্ত মহাসাগর যদি বলি তাহলে আমার ওখানে কিন্তু বসাইতে হচ্ছে দা। আবার যদি ভারত মহাসাগর, দা ইন্ডিয়ান বলতে হবে ওখানে। তারপর যদি বলি দা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, ঠিক আছে, দা পদ্মা, দা যমুনা, ক্লিয়ার? তাহলে নদী, সাগর, মহাসাগর যাই বলি তারপর আমরা দি বসাইতে হবে, প্রপার নাউন হলো দি বসাইতে হবে। এরপর আসি পর্বত শ্রেণী, দা হিমালয়াস, ঠিক আছে? হিমালয় কি পর্বত শ্রেণী, একটা নির্দিষ্ট পর্বত বুঝাচ্ছি, পর্বতমালা বুঝাচ্ছি। তারপর মহাশূন্য, তারপর হলো দ্বীপপুঞ্জ, তারপর যদি বলি সেতু, বিখ্যাত অট্টালিকা যেমন দা তাজমহল, ঠিক আছে? কখনই আমি তাজমহল ব্যবহার করতে পারবো না, দা তাজমহল ব্যবহার করতে হচ্ছে, ক্লিয়ার? ধর্মগ্রন্থ যেমন দা কোরআন, দা বাইবেল, ঠিক আছে? সংবাদপত্র দা ইত্তেফাক, দা প্রথম আলো, দা ডেইলি স্টার। ট্রেন, ঠিক আছে, দ্য সিল্ক সিটি। বিমান দা এমিরেটস এয়ারলাইন্স। তারপর জাহাজ বলতে পারি দ্য টাইটানিক। তাহলে এই নামগুলো সাধারণত, আবার বলি আমি, প্রপার নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না। তবে এই সকল যেমন নদী, সাগর যেগুলো বলে দিছি আমি, যে নোটটা বলে দিছি, এই সকল নামগুলোর পূর্বে আমার কি বসাইতে হবে, আর্টিকেল দি বসাইতে হবে। আশা করি ক্লিয়ার, ওকে। তো এখানে কিন্তু উদাহরণ দেওয়া আছে, একটু কাইন্ডলি দেখে নেবেন। এক্সাম্পলস অফ প্রপার নাউন এখানে কিন্তু সুন্দর করে দিয়েছে, যে ব্যক্তির নাম, প্রপার ব্যক্তির নাম, স্থানের নাম। বাংলাদেশ, দেখেন বাংলাদেশ দ্বারা আমি শুধুমাত্র বাংলাদেশকেই বুঝাচ্ছি, তাই না? আমরা প্রপার নাউন এবং কমন নাউনের ভিতরে তুলনা করে বুঝাবো নিচে, চাপ নাই। তো এগুলো একটু দেখে নেবেন। দেখেন এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, শুধুমাত্র যদি ইউনিভার্সিটি বলতাম তাহলে এটা কিন্তু কমন নাউন হয়ে যেত, কারণ ইউনিভার্সিটি দ্বারা আমি সকল ইউনিভার্সিটি, বাংলাদেশ সহ পৃথিবীর যত ইউনিভার্সিটি আছে সবগুলোই বোঝাচ্ছি। বাট যখন আমি অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা বলছি, দ্যাটস মিন শুধুমাত্র আমি স্পেসিফিক্যালি অক্সফোর্ড ইউনিভার্সিটিকেই মিন করছি, তাই না? আচ্ছা, এবার আসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি দেখেন, এরকম প্রশ্ন আসছে, আমরা বিগত সালের প্রশ্নগুলো যদি দেখেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রপার নাউন, অর্থাৎ নিচের কোনটি প্রপার নাউন? দ্য পুলিশ, কার, বাংলাদেশ, ফ্যামিলি। কালেকটিভ নাউন, কার কমন নাউন, পুলিশ কালেকটিভ নাউন, বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশকে বোঝাচ্ছে, একটা মাত্র রাষ্ট্রকে বোঝাচ্ছে, এটা কমন প্রপার নাউন, ক্লিয়ার? এগুলো আপনারা দেখবেন, আমরা এখন এগুলো প্র্যাকটিস না করি, আমরা প্র্যাকটিসের যখন ক্লাস নেব তখন আশা করি করবো। দেখেন দা পদ্মা ইজ এ রিভার, এখানে পদ্মা কোন নদী, মানে সরি কোন নাম, মানে দা পদ্মা, এটা কি কমন প্রোনাউন, তারপরে অ্যাবস্ট্রাক্ট না প্রপার নাউন? এটা হলো প্রপার নাউন, কারণ হলো এখানে যদি জিজ্ঞাসা করি রিভার কোন নাউন, রিভার হলো কমন নাউন, কারণ রিভার নদী দ্বারা সকল নদীকে বোঝায়, পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, গঙ্গা থেকে শুরু করে সকল পৃথিবীর যতগুলো নদী আছে, ঠিক আছে? কিন্তু পদ্মা নদী দ্বারা আমি শুধুমাত্র পদ্মা নদীকেই বোঝাচ্ছি, তাই না? তাহলে এটা বুঝতে হবে। এবার আসি কমন নাউন নিয়ে কথা বলবো, কারণ প্রপার নাউন শেষ, এবার আসি কমন নাউনের কথা বলি। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানকে না বুঝিয়ে ওই শ্রেণীর সকলকে সাধারণভাবে বোঝায় তাকে কমন বা ক্লাস নাউন বলে। অর্থাৎ এই কমন নাউনের আরেক নাম হলো হয়ে ক্লাস নাউন। আবার বুঝছেন, কমন নাউনের আরেক নাম কি? ক্লাস। অর্থাৎ কমন নাউন মানে হলো সাধারণ। একটা ধরেন আমি আরিফ, আমি আরিফ, আমি এই আরিফকে যখন আরিফ হিসেবে ব্যবহার করবেন তখন প্রপার নাউন। কিন্তু আরিফ কোন শ্রেণীর? আরিফ হলো বয় শ্রেণীর, মানে কি ছেলে। আবার যদি বলেন কানিজ, কানিজ কোন শ্রেণীর? কানিজ হলো মেয়ে শ্রেণীর, তাই না? তাহলে যখন কোনো নাম বা নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্থান বা বস্তুকে না বুঝিয়ে ওই শ্রেণীর সকলকে বোঝাবে তখন ওইটা কমন নাউন হয়ে যাবে, ক্লিয়ার? এটা মূলত একজাতীয় সকলের সাধারণ নাম। যদি আমরা দেখি, দেখেন ম্যান, ম্যান অর্থ কি? মানুষ, খেয়াল করেন, ম্যান অর্থ কি? মানুষ। বা পুরুষ, খেয়াল করেন আমি পুরুষ হিসেবে নেই এখানে, ম্যান অর্থ কি? পুরুষ হিসেবে নিলাম। তাহলে পুরুষ দ্বারা আমিও পুরুষ, আমার স্যার পুরুষ, আমার বন্ধু পুরুষ, মানে যত পৃথিবীতে পুরুষ আছে সবাইকেই বোঝাচ্ছে, তাই না? কোনো স্পেসিফিক একজনকে তো বোঝাচ্ছে না, আমাকে বোঝাচ্ছে না, বা আমার বন্ধু আরেকজনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, বুঝাচ্ছে। এই ম্যানকে আমি প্রপার নাউন করতে পারি, ধরেন রহিম বললাম, তাহলে রহিমটাকে একটা নির্দিষ্ট পুরুষকে বোঝাচ্ছে, তাই না? রহিম, তাহলে এটা প্রপার নাউন। আর এই রহিমের কোন শ্রেণীতে? এই ম্যান শ্রেণী, তাই না? ধরেন বয়, বয় কি? ছেলে। এই ছেলেটাও ধরেন রহিম হলো কি? প্রপার নাউন, কারণ এখানে কি একবার নির্দিষ্ট করে দিয়েছে। বাট বয়টা দেখেন, বয় হলো কি? রহিমের একবারে এক জাতীয়, সমজাতীয়, মানে এক শ্রেণী, সকলের সাধারণ নাম, মানে ওই
রহিম জাতীয় যতগুলো পুরুষ আছে বা ছেলে আছে তার সাধারণ সাধারণ নাম হলো বয়। গার্ল, স্টুডেন্ট, দেখুন শিক্ষার্থী দ্বারা আমি কিন্তু সকল শিক্ষার্থীকে বোঝাচ্ছি, তাই না? টিচার, সকল টিচারকে। যদি আমি বলি রহিম টিচার বা খালেক শিক্ষক, খালেক টিচার, তাহলে কিন্তু ওটা প্রপার নাউন হয়ে যাবে। কিন্তু আমি শুধুমাত্র যখন টিচার বলবো তখন কিন্তু এটা সকল টিচারের কি সাধারণ নাম বোঝাচ্ছে, তাই না? ডক্টর, সকল ডক্টরের সাধারণ নাম। পিপিল মানে শিক্ষার্থীবৃন্দ বা ছাত্রছাত্রীবৃন্দ। সেলর, নাবিক। হলো পিরেইড মানে জলদস্যু, ঠিক আছে? রবার্ট, ডাকাত। দেখেন এগুলো কিন্তু সাধারণ নাম, সবগুলো সাধারণ মানে কমন। পিপল, পিপল এবং পাবলিক এই দুইটা কিন্তু ভিন্ন। পিপল কমন নাউন, পাবলিক কালেকটিভ নাউন, লিখে রাখতে পারেন এটা। আবার কালেকটিভ নাউনের ক্ষেত্রেও শিখবো আমরা। পিপল কমন নাউন, সোল্ডার সৈনিক, কিং রাজা, প্লেয়ার খেলোয়াড়। দেখেন এই যে কিং, কিং দ্বারা রাজা বোঝাচ্ছি। এখন পৃথিবীতে তো একটা রাজা নেই, আছে অনেক রাজা। সকল রাজার সাধারণ নাম। আমি যখন বলবো কিং তার মানে কি সকল রাজাকে বোঝাচ্ছি। বাট আমি যখন বলবো, জাস্ট বললাম যে রাজা চতুর্দশ লুই, রাজা ত্রয়োদশ লুই, রাজা ষোড়শ লুই, রাজা পঞ্চদশ লুই, তার মানে কি শুধুমাত্র ওই পঞ্চদশ লুইকে বোঝাচ্ছি, তখন হয়ে যাবে প্রপার নাউন। কিন্তু শুধুমাত্র যখন রাজা ব্যবহার করবো তখন মানে কি সকল রাজাকে আমি মিন করতেছি। তাহলে আশা করি কমন নাউন বুঝতে পারছেন যে কমন নাউন হলো কোনো নাউনকে নির্দিষ্ট বা কোনো মানে নাউনকে নির্দিষ্ট না করে ওই জাতীয় সকল নাউনকে বা ওই জাতীয় সকলের সাধারণ নামকে কমন নাউন বলে। আশা করি ক্লিয়ার। আমরা জাস্ট একটু উদাহরণ দেখি। রিভার, কলেজ, স্কুল। দেখেন রিভার নদী, সকল নদীর সাধারণ নাম। কলেজ, সকল কলেজের সাধারণ নাম। যখন আমি বলবো গলাচিপা সরকারি কলেজ, তার মানে কি শুধুমাত্র গলাচিপাকে বোঝাচ্ছি, গলাচিপা সরকারি কলেজকে বোঝাচ্ছি বা গলাচিপা কলেজকে বোঝাচ্ছি। বাট যখন আমি কলেজ ব্যবহার করতেছি, পৃথিবীতে যত কলেজ আছে বা বাংলাদেশে যত কলেজ আছে সব কলেজকে কিন্তু আমি ব্যবহার করতেছি। স্কুল, যদি আমি বলি এমএমকে হাই স্কুল বা এমএমকে স্কুল, সানরাইজ স্কুল, তখন কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তখন প্রপার নাউন। কিন্তু শুধুমাত্র স্কুল হইলে তখন কিন্তু সকল স্কুলকে বোঝাচ্ছে, তাই না? ব্যাংক, পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ওইগুলো কিন্তু প্রপার নাউন, কারণ স্পেসিফিক। রূপালী ব্যাংক মানে কি রূপালী ব্যাংকই বোঝাচ্ছে, আমি সকল ব্যাংকে বোঝাচ্ছি না। আমি বললাম মা তুমি টাকাগুলো আমার জন্য কোথায় রাখছো? বললো মা তোমার জন্য যে টাকাগুলো রাখছি আমি সোনালী ব্যাংকে রাখছি। সাপোজ জাস্ট উদাহরণ। তার মানে কি আমি সোনালী ব্যাংকই যাব টাকাগুলো তুলতে, নাকি আমি সব ব্যাংকে যাব? যাব না, শুধুমাত্র সোনালী ব্যাংকে। তাহলে ওটা কি প্রপার নাউন। আর যদি আমি ব্যাংকের কথা বলি, তার মানে ব্যাংক, পৃথিবীর যত ব্যাংক আছে সব ব্যাংকে বোঝাচ্ছি। ক্যাপিটাল, রাজধানী, বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। এখন আমি বলবো ক্যাপিটাল, ঢাকা ক্যাপিটাল, তার মানে ঢাকা ক্যাপিটালকে বোঝাচ্ছি নির্দিষ্ট করে। কিন্তু রাজধানী যখন বুঝাবো তার মানে পৃথিবীর সকল রাজধানীকে বোঝাচ্ছি আমি। প্ল্যানেট, গ্রহ। এখন গ্রহর ভিতরে যখন আমি বলবো পৃথিবী মানে আর্থ, তারপর যদি বলি আমাদের যে ইয়ে আছে, কি বলে, মঙ্গল গ্রহ, তারপর যদি বলি আমরা বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ, বুধ গ্রহ, ওগুলো কি আলাদা আলাদা বোঝাচ্ছে, তাই না? তার মানে ওইগুলো প্রপার নাউন। সিটি, শহর। এখন আমি যদি রাজশাহী শহর, রাজশাহী সিটি, তার মানে এটা প্রপার নাউন। সিটি এটার কমন নাউন, সকল সিটিকে বোঝাচ্ছে। ঢাকা সিটিকে বোঝাচ্ছে, রাজশাহী সিটিকে বোঝাচ্ছে, বরিশাল সিটিকে বোঝাচ্ছে, পটুয়াখালী সিটি, এভরিথিং মানে এভরি সিটিকে বোঝাচ্ছে। ক্লিয়ার? কান্ট্রি, সকল দেশকে বোঝাচ্ছে। মাউন্ট, সকল পর্বতকে বোঝাচ্ছে। আশা করি এগুলো বুঝবেন। এই রিং, আংটি, একটা জিনিস আমরা মাথায় রাখবেন, রিং অনেকে এটাকে আমরা মানে নাউন, ওই যে ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহার করি। আচ্ছা, এটা আমরা ম্যাটেরিয়াল নাউনে পার্থক্যটা দেখাই দেবো, কিন্তু এটা আসলে কমন নাউন। রিংটা ম্যাটেরিয়াল নাউন না। অনেকে মনে করে রিং যেহেতু ওজন দিয়ে কিনি আমরা, পরিমাপ করা যায়, পরিমাণ করে আমরা আনি, এটা আসলে কমন নাউন, এই ম্যাটেরিয়াল নাউন। কিন্তু না, এটা আসলে কমন নাউন। কেন কমন নাউন আমরা ম্যাটেরিয়াল নাউনের ক্লাসে শিখবো। ক্লাসে না, এই ক্লাসে জাস্ট নিচে একটু আছে, অল্প একটু অপেক্ষা করেন। ফলোয়ার, মানে পৃথিবীতে যত ফুল আছে সবকে বোঝাচ্ছে, তাই না? পেন, বাস, কার, পেন্সিল, সব কিছু আমরা এগুলো না অর্থ দিয়ে আমরা বুঝতে পারবেন। লায়ন, চাইল্ড, তারপর হলো চিলড্রেন, শিশু, চাইল্ড, শিশু। এই চাইল্ডের প্লুরাল ফর্ম হলো চিলড্রেন, ঠিক আছে? কাউ, শিপ, ফিশ, এগুলো। আর আরেকটা বিষয় বলে দিই, কমন নাউনের আমি এখানে বৈশিষ্ট্যটা লিখে নিই। কমন নাউনের বৈশিষ্ট্যটা লিখতে পারেন যে কমন নাউন সাধারণত সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, কমন নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হয়, এটা জাস্ট মনে রাখবেন। এখন দেখেন কমন নাউন ভার্সেস প্রপার নাউন, এটা আমরা একটু দেখি। ঢাকা, চিটাগাং, সিটি। তাহলে শহর দ্বারা আমি কিন্তু পৃথিবীর সকল শহরকে বোঝাচ্ছি। বাট যখন ঢাকা সিটি বলবো বা চিটাগাং সিটি বলবো তখন কিন্তু শুধুমাত্র তাদেরকে বোঝাচ্ছি। দেখেন ম্যান, বয়, এগুলো কি কমন নাউন। কিন্তু যখন আমি রহিম, করিম, রব্বার, জব্বার, শফিক এগুলো বুঝালে আমি কিন্তু তখন কি বলবো, এগুলো কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই না? আর এগুলো কি কমন, ওই জাতীয় সকলকে বোঝাচ্ছে। পদ্মা, মেঘনা, যমুনা, রিভার, নিউজ পেপার। দেখেন যখন আমি নিউজ পেপার বলবো, নিউজ পেপার মানে সংবাদপত্র। বাংলাদেশের সংবাদপত্র কতগুলো আছে? প্রথম আলো আছে, যুগান্তর আছে, আমাদের দেশ আছে, তারপর হলো আপনার ভোরের কাগজ নাকি এরকম আরও কয়েকটা আছে, তাই না? ডেলি স্টার আছে। তাহলে দ্য সান আছে, যে তারপর হলো কালবেলা আছে, অনেকগুলো অনেকগুলো। তাহলে ওইগুলো যখন বলবো নির্দিষ্ট করে তখন হয়ে যাবে প্রপার নাউন। আর একটা বিষয় বলে দিই, এখানে নিউজ যদি শুধুমাত্র নিউজ থাকে, এই নিউজ হলো ভাইয়া
এটা মাথায় রাখবেন, এটা হলো আপনার সিঙ্গুলার, ঠিক আছে। নিউজ, শুধুমাত্র যদি নিউজ থাকে এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। আর এটাকে আপনারা অবশ্যই অবশ্যই আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করবেন, শুধু নিউজ থাকলে, মানে আনকাউন্টেবল নাউন, শুধু নিউজ থাকলে এটা নোটটা করে রাখতে পারেন, আনকাউন্টেবল নাউন। অনেকে এস দেখে এটাকে প্লুরাল করে রাখেন, না, নিউজ পেপার থাকলে আপনি নিউজ পেপারস করতে পারেন, মানে এটা সিঙ্গুলার প্লুরাল উভয়ই হবে। বাট শুধুমাত্র নিউজ থাকলে এটা অবশ্যই অবশ্যই এটা সিঙ্গুলার, কখনোই এটা প্লুরাল হবে না। ওকে, আশা করি ওকে। তো এই দিন এগুলো দেখা আছে, আমরা আসলে এগুলো না বলি। কমন নাউনের বৈশিষ্ট্যগুলো এখানে দেখেন। কমন নাউন সাধারণত গণনা করা যায়, এদের একবচন এবং বহুবচন উভয়ই হয়। অর্থাৎ এই জন্য মাত্র বলে আসলাম যে কমন নাউন সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম উভয়ই আছে। যেমন বয় সিঙ্গুলার, বয়েস প্লুরাল। আরেকটা নোট নাউন করে রাখেন যে নাউনের সাথে যখন এস অথবা কমন নাউনের সাথে, কি বললাম, কমন নাউনের সাথে অথবা নাউনের সাথে, আমি কমন নাউনটা না লিখি, যে নাউনের সাথে যদি আপনার এস অথবা ইএস থাকে, কি বললাম, এস অথবা ইএস থাকে, এই নাউনটা কি হয়ে যায়, পিএন হয়ে যায়। পিএন মানে কি বলেন তো, দেখি একটু চিন্তা করেন। পিএন মানে হলো প্লুরাল নাউন, ঠিক আছে, সংক্ষেপে লিখছি। যদি নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, দেখেন বয়, এটা কি নাউন না, এর সাথে এস যুক্ত হয়েছে, এটা কি প্লুরাল হয়ে গেছে। রিভার নাউন না, তাহলে এর সাথে কি এস যুক্ত হয়েছে, তাহলে কি প্লুরাল হয়ে গেছে, তাই না। তাহলে এটা মাথায় রাখবেন যে নাউনের সাথে এস বাই এস, নাউনটা প্লুরাল হয়ে যাবে। আরেকটু লিখে রাখতে পারে, যেহেতু এটা নিয়ে গেছি এখানে, ভার্বের সাথে যখন এস অথবা ইএস থাকবে, ভার্বটা কী হবে বলেন তো, ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। এটা মানে টোটালি অল্টারনেটিভ, উল্টো, ঠিক আছে। অল্টারনেটিভ না, এটাকে বলা যায় উল্টোটা, ঠিক আছে। তো দেখেন, প্লুরাল কমন নাউন, এর আগে আর্টিকেল বসে না, এটা একটু মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। কি বলছি, প্লুরাল কমন নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আমরা কখন, এখানে উদাহরণ দেওয়া আছে দেখেন, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, দেখতে খুবই চমৎকার লাগতেছে, কিন্তু এটা ভুল। কারণ দেখেন বয়েজ, বয় ছেলে, এটা কি কমন নাউন না বলেন। তাই এইটা বয় যদি থাকে শুধুমাত্র, তাহলে এটাকে সিঙ্গুলার কোনো কমন নাউন, কিন্তু বয়েজ এর যুক্ত হয়েছে বয়েজ, তাহলে এটা কি প্লুরাল নাউন হয়ে গেছে না। তাহলে প্লুরাল কমন নাউনের পূর্বে কখনই আমরা কি আর্টিকেল ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। রাইট অ্যান্সার কি, বয়েজ, বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। দ্য বার্ডস কখনই বলতে পারবো না, বলতে হবে কি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে মেইন বিষয়টা হলো নো আর্টিকেল, এটা শর্টকাট লিখতে পারেন এইভাবে, যে এন এ, আপনারা একটু পুরো সম্পূর্ণ লিখবেন, মানে নো আর্টিকেল, এবার খাতায় লিখবেন এইভাবে, নো আর্টিকেল, আমি একটু সংক্ষেপে লিখলাম এখানে, নো আর্টিকেল প্লাস প্লুরাল কমন নাউন, মানে পিসিএন, প্লুরাল কমন নাউন। ক্লিয়ার, তাহলে শর্টকাটটা কি, নো আর্টিকেল, নো, এই যে নো আর্টিকেল প্লাস প্লুরাল কমন নাউন। আশা করি ক্লিয়ার। শর্টকাট আমি লিখছি, আপনারা আপনারা একটু মানে পি দ্বারা প্লুরাল লিখে লিখবেন, যে PLURAL প্লুরাল, ঠিক আছে, এটা খুব ভালো করে লিখবেন। তারপর দেখো, যদি প্লুরাল কমন নাউন দ্বারা নির্দিষ্ট জায়গায় কাউকে বোঝানো হয়, এটা কিন্তু একটু ডিফারেন্স আছে এখানে, ঠিক আছে না, অবশ্যই আছে। যদি প্লুরাল কমন নাউন দ্বারা নির্দিষ্ট জায়গার কাউকে বোঝানো হয়, তখন তার আগে দি বসে। প্যাস লাগছে, ঝামেলা, কনফিউশন, কোনো কনফিউশন নেই, জাস্ট দেখেন কি বললাম। যদি নির্দিষ্ট করে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট জায়গার কমন নাউন হয়, সেটা প্লুরাল হলে সেখানে আমরা দি ব্যবহার করব। তবে স্ট্রাকচারটা একটু খেয়াল রাখেন, যদি এরকমের থাকে স্ট্রাকচারটা, দি প্লাস প্লুরাল নাউন, তখনই আমরা বসাবো। খেয়াল করেন, দি প্লাস প্লুরাল নাউন, আমরা একটু এটা করি, দি প্লাস প্লুরাল নাউন আমরা তখনই বসাবো যখন দেখব এর পরবর্তীতে কি আছে, অফ প্রিপোজিশন আছে এবং এরপরে নাউন মানে প্লেস নাউন আছে, মানে জায়গার নাম আছে একটা। শর্টকাটটা মাথায় রাখতে হবে, কি বলছি, দি প্লাস মানে প্লুরাল নাউনের পূর্বে আমরা তখনই দি বসাবো, কারণ এইমাত্র বলছি যে প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে এখন আমি যেহেতু আর্টিকেল বসাচ্ছি, তাহলে এটা মাথায় রাখতে হবে, কখন বসাবো, দি তখনই বসাবো প্লুরাল কমন নাউনের পূর্বে যখন দেখবে এরপরে প্রিপোজিশন আছে এবং নাউন আছে। দেখেন এখানে একটু খেয়াল করেন, ধরেন এটা শূন্যস্থান, খেয়াল করেন জাস্ট, এটা ধরেন দি নাই এখানে, বয়েজ অফ দিস ক্লাস আর ভেরি ইন্টেলিজেন্ট। প্রথমত আমি এটা বাংলা বুঝাই, দেখেন বয়েজ অফ দিস ক্লাস, এই ক্লাসের, তাহলে নির্দিষ্ট স্থানের কমন নাউন, নির্দিষ্ট স্থানের প্লুরাল কমন নাউন, এই ক্লাসের ছেলেগুলোকে বোঝাচ্ছে, সকল ছেলেগুলোকে না খায়। আমি যখন বয়েজ বলবো তখন বোঝাচ্ছি কি, পৃথিবীর সকল ছেলেকে বোঝাচ্ছি। বাট আমি বলবো বয়েজ অফ দ্য ক্লাস অথবা বয়েজ অফ দ্য ভিলেজ অথবা বয়েজ অফ মাই কান্ট্রি, আমার দেশের ছেলে, তখন কিন্তু এটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তাই না, কোনো একটা স্থানের নির্দিষ্ট কমন নাউন, তাই না। তাহলে যখন দেখেন এই যে প্লুরাল কমন নাউন, দি বাদ দেন, আপাতত বি বাদ দিলাম, দেখেন প্লুরাল কমন নাউন বয়েজ পাচ্ছি। এবার দেখেন অফ প্রিপোজিশন পাচ্ছি, এই যে প্রিপোজিশন পাচ্ছি। তারপর দেখেন নাউন পাচ্ছি, এই যে প্লেস নেম মানে জায়গার নেম, দিস ক্লাস, এই যে দেখেন নাউন দিস ক্লাস, এই ক্লাস, তাহলে এই স্থান, ঠিক আছে, এটা কি নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ না মানে তো নাউন, একই তো কথা। তো শর্টকাটটা তাহলে বুঝছেন। এখন আমরা তাহলে এই প্লুরাল কমন নাউনের পূর্বে কী ব্যবহার করবো ভাইয়া,
এই নাউনের পূর্বে আমরা কী ব্যবহার করব? আর্টিকেল দি ব্যবহার করব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরকম আরও দিতে পারেন আপনি। দ্য বয়েজ বললাম, আপনারা এখানে অনেকগুলো ব্যবহার করতে পারেন আপনারা। দ্য গার্লস, দ্য গার্লস অফ দ্য ক্লাব, দ্য গার্লস অফ দ্য ক্লাস আর ড্যান্সিং ওয়েল, মানে এই ক্লাবের মেয়েগুলো ভালো নাচে, বা আর সিঙ্গিং, ওয়েল, ভালো গান গায়। দ্য গার্লস অফ দ্য ক্লাব আর সিঙ্গিং ওয়েল। ওকে, ওকে। তাহলে দা কখন ব্যবহার করবেন? এটা কিন্তু ব্যতিক্রম, তাই না? তাহলে মেইন কথা হলো প্লুরাল কমন নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না, কিন্তু যদি নির্দিষ্ট স্থানের প্লুরাল নাউন হয়, যেমন দি প্লুরাল নাউন প্লাস যদি ওই স্থানটার নাম উল্লেখ থাকে, মানে নাউন থাকে, তাহলে আমরা দি ব্যবহার করব। এখন দেখেন, একটি সিঙ্গুলার কমন নাউন বাক্যে কখনো একা বসতে পারে না। একটা বসতে পারে বলেন? একটা সিঙ্গুলার মানে একা মানুষ কি একা থাকতে পারে? কখনোই থাকতে পারে না। প্লুরাল মানুষ, যে যার পাশে বউ আছে সে থাকতে পারে, কিন্তু যার বউ নেই বা ধরেন যার বন্ধু নেই, সে কি থাকতে পারে? পারে না। তাহলে সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে একই বিষয়, সে একা কখনোই বসতে পারে না। তার পূর্বে আমার কি করতে হবে? হয় আর্টিকেল বসাতে হবে, নয়তো ডিটারমিনার ব্যবহার করতে হবে। এখন অনেকে ডিটারমিনার বুঝবেন না, চাপ নাই ভাইয়া, আগামী ক্লাসটি ডিটারমিনের উপরেই নেবে, সেখানে ফুল ক্লাস ডিটারমিনের উপরেই থাকবে। ওকে, আচ্ছা ওকে। তো দেখেন, ডিটারমিনার অথবা আর্টিকেল আপনারা জাস্ট শর্টকাটটা লিখে রাখেন। এখন এক ক্লাসে যদি সব বুঝতে চান হবে? জাস্ট না, বুঝতে হবে। কি বুঝতে হবে? যেই ক্লাসটা বুঝাচ্ছি ওই ক্লাসটাই বুঝেন আপাতত। আর্টিকেল অথবা ডিটারমিনার বসাই আমার ওই কমন নাউনটা, সিঙ্গুলার কমন নাউন, প্লুরাল না, সিঙ্গুলার কমন নাউনকে বসাইতে হবে। যেমন আমি কখনই বসাইতে পারবো না বয় ইজ হেয়ার, খেয়াল করেন, বয় ইজ হেয়ার আমি কখনই ব্যবহার করতে পারবো না। আমার ব্যবহার করতে হবে কি? এ বয় ইজ হেয়ার অথবা দ্য বয় ইজ হেয়ার। ক্লিয়ার? আর মাই গার্ল, দেখেন এই মাই কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ বসছে, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু একটা ডিটারমিনার। ক্লিয়ার? আমরা শিখবো, চাপ নাই। তাহলে মাই গার্ল ইজ হেয়ার, তাহলে কখনই কমন নাউন একা বসে না। স্পেসিফিক একটা আছে, সেটা কি ভাইয়া? এই যে ম্যান, দেখেন ম্যান দ্বারা যখন পুরুষ না বুঝিয়ে, ওমেন কি মহিলা আর ম্যান কি পুরুষ, তাই না? আমরা তো এটাই জানি। কিন্তু ম্যান শব্দ দ্বারা যখন পুরুষ না বুঝিয়ে মানব জাতি বুঝাবে, কথাটা মাইন্ড মাথায় রাখেন। কি বলছি? কি বলছি? বলছি ম্যান দ্বারা যখন পুরুষকে না বুঝিয়ে মানব জাতি অর্থ দিবে, তখন এই ম্যানের পূর্বে আমরা কখনোই কোনো আর্টিকেল বসাবো না। দেখেন, ম্যান ইজ মর্টাল, তার মানে কি বোঝাচ্ছে? আমি কি বলবো এখানে পুরুষ মানেই মানে মরণশীল? বলেন তো। না, আমরা বলতেছি কি মানব মানুষ মানেই মনুষ্য, মানুষ কি মেয়েও মানুষ, ছেলেও মানুষ, মানে মহিলাও মানুষ, পুরুষও মানুষ, তাই না? তাহলে এই ম্যান দ্বারা মানব জাতি বোঝাচ্ছি। তাহলে এটা একটু মাথায় রাখবেন যে এই ম্যান কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন, কিন্তু এর পূর্বে কখনোই আর্টিকেল বসে না তখন যখন এটা দ্বারা মানব জাতি বোঝায়। ওকে, ওকে। ভাই এরকম করে নোট করে কোনো বইতে নাই, সুন্দর করে দিচ্ছি সব কিছু, বললাম না 6টা বই থেকে তথ্য নিয়ে আপনাদেরকে দিচ্ছি। ব্যারন্স অ্যান্ড ক্লিপস ট্রিপল সব থেকে, মানে আমি বলবো কি, নির্ভরশীল সব থেকে একটা, কী বলে ওটাকে, আপনার যদি বলি তথ্যের দিক থেকে কারেক্ট বই যদি থাকে, সেটা হলো ব্যারন্স অ্যান্ড ক্লিপস টেবিল। সেই বইগুলো থেকে তথ্য নিয়ে, মাস্টার বলেন, আপনাদের তো সব থেকে পরিচিত, তারপর ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইগুলো থেকে তথ্য নিয়ে দিছি। তো দেখেন, কমন নাউনকে ডিটারমিনারের সংখ্যা নাউনের সাথে এস বাই যুক্ত করে প্লুরাল হিসেবে ব্যবহার করতে হয়। এই যে বললাম, প্লুরাল কমন নাউনের পূর্বে কিন্তু কি বসে না? আর্টিকেল বসে না, বলে আসছি তাই না? এর পূর্বে দি বসে তখনই যখন এই নির্দিষ্ট স্থানের, ওই যে শর্টকাটটা দিয়ে দিয়েছি এখানে, এই যে শর্টকাটটা। আর সিঙ্গুলার কমন নাউনের একা বসে না, এর পূর্বে কি আর্টিকেল ডিটারমিনার বসে। এখন প্লুরাল কমন নাউন আমি কেমনে ব্যবহার করব, মানে তৈরি করব, অর্থাৎ একটা সিঙ্গুলার কমন নাউনকে আমি কিভাবে প্লুরাল করতে পারি। ধরেন আমি জাস্ট উদাহরণ দিলাম একটা, ধরেন আমি বয় ব্যবহার করলাম, তা বয় কি একটা সিঙ্গুলার কমন নাউন না ভাইয়া? অবশ্যই। এখন এটাকে আমি কীভাবে প্লুরাল করতে পারি? প্রথমত এটাকে আমি প্লুরাল করতে পারি এই নাউনটার সাথে, কমন নাউন, সিঙ্গুলার কমন নাউনের সাথে আমরা এস বাই এ যুক্ত করে। খেয়াল করেন, আমি এখানে কীভাবে করতে পারি? বয়েস, এস যুক্ত করে কি করছি? প্লুরাল করছি। খেয়াল করেন, আবার করতে পারি কি ভাইয়া? এর পূর্বে সংখ্যা বসিয়ে, প্লুরাল সংখ্যা, যেমন দেখেন টু বয়েস, টু বয়েস। আবার ব্যবহার করতে পারি কি? ডিটারমিনার, ডিটারমিনার কি? যেমন এই যে মেনি বললাম, মেনি বয়েস। আর কি আছে কিছু? নাই। তাহলে এইটুকুই জাস্ট মাথায় রাখবেন যে একটা সিঙ্গুলার কমন নাউনকে আমরা প্লুরাল করতে পারি তিনভাবে। তার পূর্বে আমরা জাস্ট দুইভাবেই বলতে পারি। এই সংখ্যাও কিন্তু একটা ডিটারমিনারের ভিতরেই চলে যায়, বুঝছেন? ডিটারমিনার অথবা নাউনের সাথে এস বাই এ যুক্ত করি আমরা প্লুরাল কমন নাউন ব্যবহার করতে পারি। কিন্তু কিছু কিছু প্লুরাল কমন নাউন আছে যেগুলো আসলে এস বাই এ যুক্ত হয় না, এটা জন্মগতভাবেই সবসময় প্লুরাল। যেমন যদি বলি আমরা পিইও, পিএলই, পিপল, ঠিক আছে? এগুলো জন্মগতভাবেই এরা কি প্লুরাল, এদেরকে আর এস যুক্ত করে প্লুরাল করতে চাইেন না, মনে থাকবে? আচ্ছা,
তবে পিপলস হয় সেটা আলাদা একটা রুলস আছে, শর্টকাট আছে। যখন জাতি হিসেবে, পিপল মানে জনগণ, কিন্তু যখন জাতি হিসেবে ব্যবহৃত হবে তখন আপনি ব্যবহার করতে পারেন যে পিপলস। এটা শর্টকাট আছে, আমরা শিখবো না। তবে আপাতত এটুকু মাথায় রাখবেন যে পিপল এই কমন নাউনটা এটা হলে সবসময় কি প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। এটাকে আবার প্লুরাল করতে যায় না যুক্ত করে। আচ্ছা, দেখেন শর্টকাট দেখি, মেনি বয়েজ আর হেয়ার। এখানে দেখেন বয়েজ এটা কি প্লুরাল, আর তারপর কি মেনি, এটা সংখ্যাও বলতে পারেন, আবার বলতে পারেন কি ডিটারমিনার। বার্ডস এর যুক্ত করে বার্ড, বার্ড থেকে বার্ড মানে কি পাখি, এখন কি বার্ডস বাকি পাখিগুলো, ঠিক আছে। টু বয়েজ সংখ্যা বসাইছি বা ডিটারমিনার বসাই আমরা কি এর যুক্ত করে প্লুরাল করে দিছি। আই হ্যাভ 5 পেন্সিল, পেন্সিল দেখেন এর যুক্ত করে আর সংখ্যা বসাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে সিঙ্গুলার কমন নাউনকে প্লুরাল কমন নাউন কীভাবে করব বলে দিলাম, যে ডিটারমিনার বসাইয়া আর হলো কি ওই সিঙ্গুলার কমন নাউনের সাথে এস বাই এস যুক্ত করে। ওকে, আর কয়েকটা নাউন আছে বা এই যে পিপল আছে, এই পিপল হলো আপনার জন্মগতভাবেই প্লুরাল কমন নাউন। আচ্ছা, এবার আসি আরেকটা, সেটা হলো আমরা একটু মুছে নেই, তাই না, যেহেতু একবার হিজিবিজি হয়ে গেছে। আর ক্লাসটা কেমন মানে বুঝতে পারতেছেন বা কেমন লাগতেছে জানি না, তবে আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতেছি বোঝানোর। অবশ্যই মন্তব্য করবেন, কমেন্ট করবেন, এতে আমি আপনাদের কাছ থেকে ইন্সপিরেশন পাচ্ছি বা পাই। ওকে, আচ্ছা, দ্য অ্যাডজেক্টিভ মূলত আমরা জানি কি ভাইয়া, যে আর্টিকেল মূলত নাউনের পূর্বেই বসে, কিন্তু যখন আর্টিকেল অ্যাডজেক্টিভের পূর্বে বসবে তখন ওই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকবে না, এই অ্যাডজেক্টিভটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন। কিছু বুঝছেন? আচ্ছা, কি বলছি, আর্টিকেল মূলত নাউনের জন্য নাউনের পূর্বে বসে, কিন্তু যখন কোনো এক মানে অ্যাডজেক্টিভের পূর্বে বসবে তখন ওই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকবে না, তখন কি হয়ে যাবে, প্লুরাল কমন নাউন হয়ে যাবে, তাই না। ধরেন আপনার বান্ধবী, কথা বলছেন, আপনার বান্ধবীকে আপনি আপনার ভাইয়ের সাথে বিবাহ দিলেন, এখন কি আপনার ওই বান্ধবীটা বান্ধবী থাকবে না, এখন হয়ে যাবে কি আপনার ভাবি, তাই না। তো সেমভাবে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, যখন আর্টিকেল বসেই ফেলছি ওই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকবে না, তখন কি হয়ে যাবে, ওটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। এবং এর পরে যদি ভার্ব আসে, ভার্বটা কী হবে ভাই বলুন তো, ভার্বটা প্লুরাল হবে, এটাও লিখে রাখতে পারেন। ওকে, দেখেন দ্য রিজ, এখন এই যে রিজ বোঝাচ্ছে এখানে দেখেন, এটি দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে না বুঝিয়ে ওই শ্রেণীর সবাইকে বোঝায়। আমি যখন বলবো দ্য রিজ, আমি একটা গরিবকে বোঝাচ্ছি না, গরিবের সকল গরিবকে বোঝাচ্ছি আমি। আমি যখন বলবো দ্য পুর, সরি এই রিচ মানে ধনী, দুঃখিত, যখন বলবো পুর মানে কি গরিব, আমি এই পুর দ্বারা কোনো একটা গরিবকে বোঝাচ্ছি না, সকল গরিবদেরকে বোঝাচ্ছি। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সাধারণত সবসময় সুখী না। দ্য পুর লিভ, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ মানে দিন আনে দিন খায়, এই যে ফ্রম হ্যান্ড টু মাউথ এটাকে বলা, এটা ফ্রেজ, ঠিক আছে, এটার মিনিং হলো হ্যাঁ মানে দিন আনে দিন খায়। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে আরেকটা বিষয়, আমরা যখন অ্যাডজেক্টিভের পূর্বে দি ব্যবহার করব, মাথায় রাখবেন, অ্যাডজেক্টিভের পূর্বে যখন আমরা দি ব্যবহার করব ওই অ্যাডজেক্টিভের সাথে আবার আমরা এক্সট্রা এস অথবা ইএস যুক্ত করতে যাই না কেউ, ঠিক আছে, এস অথবা ইএস যুক্ত করা যাবে না। ওকে, আশা করি ওকে। যেমন দ্য পুর, ওকে ঠিক, কিন্তু আমরা অনেকে করি কি দ্য পুরস প্লুরাল করতে যাই, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে এস বা ইএস যুক্ত হয় না। মাথায় রাখবেন প্লুরাল করার ক্ষেত্রে শুধুমাত্র প্লুরাল, আমি একটা বিষয় বলি আপনাদেরকে, নাউন, প্রোনাউন, ভার্ব, এই তিনটা পার্টস অফ স্পিচেরই সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হয়। মনে থাকবে কি বলছি, নাউন, প্রোনাউন, ভার্ব, এই তিনটা পার্টস অফ স্পিচ ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচের সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম নাই, মনে থাকবে। আচ্ছা, তাহলে এই যে অ্যাডজেক্টিভ যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে, এটাকে আবার এক্সট্রা তথ্য দিয়ে এজ যুক্ত করে প্লুরাল করতে চাই না, দ্য পুটস, দ্য রিসেস, ঠিক আছে, দ্য ব্রেভস, এগুলো কত দিন না, দ্য ব্রেভ বলবেন, দ্য পুর, দ্য রিচ। ওকে, ওকে ফাইন। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপনারা প্র্যাকটিস করবেন, আমার জন্য না, প্র্যাকটিস আপনাদের জন্য। ওকে, অ্যান্সারও দেওয়া আছে, অবশ্যই অ্যান্সার দেখে রাইট অ্যান্সার করতে যাবেন না, নিজে বুঝতে পারতেছেন কিনা, দ্যাট ইজ দ্য মেন থিং। এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস মানে কি সাধারণ নাম, অফ এ পার্সন, অফ এ প্লেস, অফ এ ধরেন থিংস, কোনো ব্যক্তি বস্তু বা জায়গার যদি সাধারণ নাম বোঝায় সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, তাই না। ওকে, আচ্ছা, তাহলে শেষ আমাদের কমন নাউন। এবার আমরা একটু আসি কালেকটিভ নাউন নিয়ে কথা বলি। কালেকটিভ নাউন, কালেকটিভ মানেই তো সমষ্টি সমষ্টি ভাব আসতেছে, তাই না। আচ্ছা, কমন নাউন এবং কালেকটিভ নাউন নিয়ে আমাদের প্যাচ লাগে বেশিরভাগ সময়, কিন্তু এখন আর লাগবে না, কারণ ভাইয়া বুঝে দিচ্ছে। দেখেন, কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা না বুঝিয়ে অল্প কিছু বা কিছু বা অনেকজন অথবা কয়েকজন ব্যক্তি, বস্তু বা বিষয়ের সমষ্টিকে একত্রে বুঝালে সেটাকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ
আমরা কিন্তু দেখেন প্রপার নাউন শিখছি কি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু স্থান নাম বোঝাবে। ওকে, প্রপার নাউন। কমন নাউন কি নির্দিষ্ট করে না বুঝিয়ে ওই শ্রেণীর সকলকে বোঝাবে। দেখেন আমি যখন আরিফ বলবো তখন প্রপার নাউন, বাট যখন বয় বলবো তখন কিন্তু সকল বয়কে বোঝাচ্ছে। তার মানে কি বয় শ্রেণীর সকলকে বোঝাচ্ছে। কিন্তু কালেকটিভ নাউন হলো অল্প কিছু কমন নাউনকে নিয়ে যখন গঠিত হবে, ধরেন কিছু অল্প কয়েকজন ব্যক্তি হতে পারে, অল্প কয়েকটা বস্তু হতে পারে, বা অল্প কয়েকটা বিষয় হতে পারে, ওই বিষয় মিলে যখন একটা নাম থাকবে একটা, তখন হয়ে যাবে কালেকটিভ নাউন, সমষ্টির নাম। সমষ্টি তো কয়েকজন ব্যক্তি মিললে একটা সমষ্টি হয়, তাই না? কয়েকটা বস্তু মিলে একটা সমষ্টি হয়, কয়েকটা বিষয় মিলে একটা সমষ্টি হয়। তো সেমভাবে আমি জাস্ট আপনাকে দেখাই, সোল্ডার মানে দেখেন তো, সোল্ডার এটা সোলজার উচ্চারণ হয়, ঠিক আছে? সোলজার। সোলজার মানে কি? সোলজার মানে কি বলেন? সৈনিক। তাহলে মানে সৈনিকদের আমি সকল সৈনিককে বোঝাচ্ছি, সকল সৈনিককে। বাট আমি যখন বলবো সৈনিক ইব্রাহিম, সৈনিক সোলজার ধরেন রহিম, সোলজার করিম, তখন কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। বাট দেখেন আর্মি, এই আর্মি দ্বারা সেনাবাহিনী বোঝাচ্ছে। তার মানে কি দেখেন তো, অনেকগুলো কমন নাউন নিয়ে একটা কালেকটিভ নাউন গঠিত হয়। ক্লিয়ার? অনেকগুলো কমন নাউন নিয়ে, যেমন সোলজার মানে মানে কি সৈন্য, সোলজার মানে কি সৈন্য। আর সৈন্যের একত্রে কয়েকটা সৈন্য মিললে, মানে একত্রে অনেকগুলো সৈন্য মিলেই তো আর্মি গঠিত হয়, তাই না? বুঝতে তো পারছেন? আচ্ছা, তার মানে আর্মি দ্বারা আমি অনেকগুলো সোলজারকে মেন করতেছি। মানে আর্মি যদি বলে আর্মি আসছে, তার মানে কি বুঝে যে একটা আর্মি আসছে? না, এখানে একটা অনেকগুলো সোলজারের সমষ্টি আর্মি আসছে। আমরা যদি বলি এই আর্মি আসতেছে, তার মানে কি একটা গাড়িতে মিনিমাম 9-10 জন করে আসতেছে, তাই না? তাহলে বুঝতে পারতেছি। ওকে, কালেকটিভ নাউনের গুরুত্বপূর্ণ উদাহরণ দেখেন, ব্যক্তি বা জনতার সমষ্টি, আর্মি, সেনাবাহিনী, ওই যে সোলজারের সমষ্টি বললাম না, অডিয়েন্স, আমার মতো আপনার মতো অনেকগুলো মানুষ যখন শ্রোতা হিসেবে থাকে, একটা জায়গায় অনুষ্ঠান শুনতেছে, তখন একত্রে তাদেরকে বলে অডিয়েন্স। ঠিক আছে? তার মানে এই অডিয়েন্সের ভিতরে কি অনেকগুলা সাধারণ নাম আছে, মানুষ আছে, আছে কি না বলেন? সাধারণ মানুষ আছে না? আচ্ছা, আছে। কমিটি, সভা, একটা জিনিস নিয়ে কি মানে একটা কিছু নিয়ে কমিটি হয় না। কংগ্রেস, সভা যেখানে কয়েকজন লোক থাকে। ক্রু, নাবিক দল। ক্রাউড, জনতা। ফ্যামিলি, পরিবার। গ্যাং, ডাকাত দল। একজন নিয়ে কি গ্যাং হয় বলেন তো? ফ্যামিলি, একজন নিয়ে ফ্যামিলি হয়? আমি তো ব্যাচেলার থাকতেছি এখানে, আমি থাকতেছি এখানে, এটাকে ফ্যামিলি বলবো না। ফ্যামিলি একের অধিক ব্যক্তি নিয়ে গঠিত হয়। তাহলে দেখেন, জুরি, আইনজীবীদের সভা। মব, উচ্ছৃঙ্খল জনতা। শুনেন, ক্রাউড অর্থ জনতা, মব অর্থ জনতা। ক্রাউড অর্থ সাধারণ জনতা যখন একত্রিত হয়ে কোনো একটা বিষয়ের জন্য একত্রিত হয়েছে, ক্রাউড। আর যখন মব হবে সেটা যখন উচ্ছৃঙ্খল, মানে কোনো একটা ভাঙতেছে একত্রে বা কোনো একটা ধ্বংসযজ্ঞ করতেছে, সেটাকে বলে মব। ক্লিয়ার? তারপর দেখেন পাবলিক, দেখেন পিপল কিন্তু কমন নাউন বলে আসলাম, পিপল কমন নাউন, পাবলিক কিন্তু কালেকটিভ নাউন। টিম, দল। প্লেয়ার কিন্তু আবার কমন নাউন, প্লেয়ার দ্বারা সকল প্লেয়ারের নাম বোঝাচ্ছি, যেমন তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ, লিটন, সবাইকে বোঝাচ্ছি। এটা হলো কি, যখন আলাদা আলাদা বুঝাবো তখন কিন্তু মানে লিটন বলেন, মাশরাফি বলেন, এগুলোকে যখন নাম হিসাব করে বলবো তখন যে প্রপার। যখন প্লেয়ার বলবো সাধারণ সকল প্লেয়ারকে বোঝাচ্ছে, তখন হয়ে যাবে কি কমন। বাট টিম বললে তখন মানে টিমের মধ্যে কি একজন প্লেয়ার থাকে না, একটা টিম মানে কি কয়েকটা প্লেয়ারের সমষ্টি তো একটা টিম হয়। তাহলে প্লেয়ার মানে কি কমন নাউন, তাহলে কমন নাউনের সমষ্টি হলো কি কালেকটিভ নাউন। তারপর দেখেন ট্রুপ, সৈন্যদল বা পাল। ক্লিয়ার? বস্তু সমষ্টি বলতে বান্স অফ ফলোয়ার্স, তারপর দেখে ক্লাস্টার অফ ওয়ার্ডস, শব্দগুচ্ছ, বান্ডেল, তারপর ফ্লেট, রণতরী বলতে পারি, রণতরী বল না, মার্কিন রণতরী মানে কি, মানে কি চিন্তা করেন, একটা জাহাজ যাচ্ছে না, অনেকগুলো জাহাজের সমষ্টি মিলেই হতো জাহাজ। কালেকটিভ জাহাজ কি কমন কমন নাউন। জাহাজ মানে কি কমন নাউন না বলেন? জাহাজ শিপ কমন নাউন। কিন্তু যখন রণতরী বলতেছি, অনেকগুলো কমন নাউনের সমষ্টিত রণতরী হচ্ছে। কয়েকটা জাহাজ যখন যায় একত্রে একটা যুদ্ধের জন্য, তখন বলতেছে রণতরী যাচ্ছে। ক্লিয়ার? লাইব্রেরি, বুক, বুক মানে কি কমন নাউন না বলেন? অবশ্যই কমন নাউন। আমি যখন বলবো ইংলিশ বুক, বাংলা বুক, তখন এটা প্রপার নাউন হয়ে যাবে। বাট যখন বুক বলবো তখন কিন্তু কমন নাউন। আর এই বুকের সমষ্টি, লাইব্রেরি মানে কি মানে অনেকগুলো বইয়ের সমষ্টি থাকলে তখন হয়ে যাবে কি লাইব্রেরি। আশা করি ক্লিয়ার। আচ্ছা, প্রাণীর সমষ্টি, ক্যাটেল, গবাদি পশুর দল। কাউ, যখন কাউ, এটা কি কমন নাউন, যখন একাধিক কাউ মিলে থাকবে তখন হয়ে যাবে কি ক্যাটেল। ফ্লোক, পাখির জাক, একটা পাখির, বার্ড কমন নাউন না, যখন একাধিক পাখি উড়ে যাচ্ছে তখন ওটা কি ফ্লোক হয়ে যাবে, পাখির পাল মানে ঝাল, মানে ঝাঁক। হার্ট, গবাদি পশুর দল। তারপর হলো আপনার স্কুল, স্কুল অর্থ, স্কুল কিন্তু কমন নাউন আবার কিন্তু কালেকটিভ নাউন, শুনে রাখেন। স্কুল যখন বিদ্যালয় অর্থ দেবে, স্কুল যখন বিদ্যালয় অর্থ দেবে তখন হয়ে যাবে কি কমন নাউন, বাট স্কুল যখন মাছের ঝাঁক উত্তর দেবে তখন হয়ে যাবে কিন্তু কালেকটিভ নাউন। ওকে, প্রতিষ্ঠান দেখেন, কোম্পানি, করাপশন,
কর্পোরেশন, কাউন্সিল, ফ্যাকাল্টি, গভর্নমেন্ট, মাইনরিটি, নেভি, অর্গানাইজেশন, সবগুলো কি কালেকটিভ নাউন। ব্যাচ অফ স্টুডেন্ট, বোর্ড, ব্যান্ড, ক্লাস। দেখেন শ্রেণীর কথা যদি বলি, অনেকগুলো স্টুডেন্ট মিলেই তো একটা শ্রেণী হয়, তাই না? বলে না তোমাদের শ্রেণীতে কয়টা স্টুডেন্ট আছে, তাহলে স্টুডেন্ট আছে, শ্রেণীর ভিতরেই তো স্টুডেন্ট আছে, তাই না? মানে একের অধিক স্টুডেন্ট নিয়ে তো একটা শ্রেণী হয়। ধরেন ক্লাস 10-এ কয়টা, ক্লাস 10-এ চিন্তা করেন ক্লাস 10-এ কয়টা স্টুডেন্ট আছে, তার মানে কি স্টুডেন্টের সমন্বয়ে তো একটা ক্লাস তৈরি হয়। তাহলে কমন নাউনের সমষ্টি, কমন নাউনের সমষ্টি কি কালেকটিভ নাউন। তাহলে ক্লাস এটা হলো কালেকটিভ নাউন, আর আপনার স্টুডেন্ট কমন নাউন। গ্রুপ, দল, একটা মানুষ নিয়ে তো একটা গ্রুপ হয় না, হয় না, ম্যাচ মানে জোট। তারপর হলো আর্কিপেলজি, এটা হলো দ্বীপপুঞ্জ। আর্কিপেলাগো, আচ্ছা দেখেন নোট এখানে একটা যেটা বললাম যে স্কুল মাছের ঝাঁক বোঝায় তখন কালেকটিভ নাউন হবে, আর যখন বিদ্যালয় অর্থ হবে তখন কমন নাউন হয়ে যাবে। এবার তো বলে আসলাম। আচ্ছা, গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউনের তালিকা এগুলো দেখে নেবেন। এই ব্যাচ অফ স্টুডেন্টস, এ বেবি অফ লেডিস, বিউটিস। এই বিউটিস মানে এখানে মহিলাদের, সুন্দরী নারীদের আড্ডা বোঝাচ্ছে, ঠিক আছে। বেবি এখানে একত্রে, যখন একত্রে মহিলারা থাকে মানে আড্ডা দিচ্ছে তখন বলে বেবি অফ লেডিস অথবা বিউটিস, ঠিক আছে। এগুলো একটু অবশ্যই মাথায় রাখতে হবে, এগুলো শূন্যস্থান দিয়ে দেবে কিন্তু। দেখেন এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন দেখেন এই প্লেয়ার, এ টিম অফ প্লেয়ার, খেলোয়াড়দের দল। এই প্লেয়ার কিন্তু সিএন কমন নাউন, টিম কি কালেকটিভ নাউন, সিএন কালেকটিভ নাউন, বুঝছেন। এই ব্যান্ড আর হলো পিলগ্রিমস, তীর্থযাত্রীদের দল। এই যে ব্যান্ড, এই ব্যান্ড, বোর্ড, গ্যাদারিং বা থ্রং বা ক্রাউড, এগুলো কি সব কালেকটিভ নাউন। আর এই যে এগুলো কি কমন নাউন। আশা করি বুঝতে পারছেন। তাহলে অপের পরে যেটা থাকবে ওটা কি কমন নাউন, আর অপের আগে যেটা থাকবে ওটা হলো কালেকটিভ নাউন। এগুলো মাথায় রাখবেন। এই দেখেন স্কাউট, হোমগার্ড, এগুলো কিন্তু হোমগার্ড কমন নাউন, স্কাউট কি কি বলেন তো, স্কাউট কি কালেকটিভ নাউন। প্যানেল, আমরা বলি না যারা এই জন্য আমার রাষ্ট্র নির্বাচন করছি আমরা, তো আমি যদিও কোনো প্যানেলে যাইনি। প্যানেল মানে কি কয়েকটা মানে প্রার্থী যখন একত্রিত হয়ে একটা দল গঠন করে সেটা হয়ে যায় কি প্যানেল, ঠিক আছে। তো ওই প্যানেলের ভিতরে অনেকগুলো প্রার্থী থাকে। তো এই হার্ড অফ কাউস এগুলো দেখেন, এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো অবশ্যই এগুলো মানে খুবই ইম্পর্টেন্ট, এগুলো বিগত সালে পরীক্ষা আসছে, আপনারা দেখে নেবেন। তো কালেকটিভ নাউনের প্রধান বৈশিষ্ট্য কি দেখেন, এটা সিঙ্গুলার না প্লুরাল কালেকটিভ নাউন, এটা আমাদের প্রথম প্রশ্ন। যে দেখতে কিন্তু যেহেতু ওই যে বললাম কমন নাউনের সমষ্টি, মনে হবে যে ভাইয়া তাহলে তো পাবলিক দেখছি এটা আমরা প্লুরাল নিয়ে যাই, বা নেভি দেখছি প্লুরাল নিয়ে যাই, কিন্তু না বাবা, কালেকটিভ নাউন মূলত প্রথমত সিঙ্গুলার। তাহলে শর্টকাটটা লিখে রাখেন যে কালেকটিভ নাউন সমান সমান সিঙ্গুলার, কালেকটিভ নাউন সমান সমান সিঙ্গুলার নাউন, ওকে। কিন্তু প্লুরালও হয়। দেখেন একক হিসেবে কাজ করলে ভার্ব সিঙ্গুলার হয়, যদি সমষ্টি মানে সমষ্টিগতভাবে কাজ করে এবং একসাথে একটি কাজ করে তবে ভার্ব সিঙ্গুলার। এবং এর প্রোনাউন হিসেবে যদি ব্যবহার করেন তাহলে ইট ব্যবহার করতে হবে, আর পসেসিভ প্রোনাউন ব্যবহার করলে ইটস ব্যবহার করতে হবে। এটা বুঝেন নেই অনেকে, যে পরে বুঝাচ্ছি। দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল, দেখেন টিম ইজ প্লেয়িং ওয়েল, দলটি ভালো খেলতেছে। তাহলে যখন আমি বলতেছি দলটা, মানে ধরেন আর্জেন্টিনা দল, আমি বলতেছি আর্জেন্টিনা দল ভালো খেলে, তার মানে কি আমি কোনো লিওনেল মেসিকে বোঝাচ্ছি শুধু, বলেন তো? না পলকে বোঝাচ্ছি, ডিপলকে বোঝাচ্ছি, না, সকল প্লেয়ারকে একত্রে বোঝাচ্ছি দলটি ভালো খেলতেছে। তাহলে যখন একত্রে কাজ করতেছে একটা দল, বা একত্রে বোঝাবে বা সমষ্টিগতভাবে কাজ করছে, তখন আমরা সিঙ্গুলার নেব। আর যেটা বললাম যে এখন এর পরবর্তী যদি দেখি, এর পরবর্তী ধরুন আমি বললাম যে আর্জেন্টিনা মানে দলটা, দ্য টিম ইজ ভেরি প্লেইং ওয়েল, টিমটি ভালো খেলতেছে দলটি। এই টিম আনস্টেবল, তাহলে আমরা বলবো কি ইট ইট ইজ আনস্টেবল, মানে এটাকে কেউ থামানোর মতো কেউ নেই, এটা বুঝাচ্ছি, বুঝছেন, আনস্টেবল। যাক এগুলো লিখতে পারো না, এই যে ইট বুঝাচ্ছি। তাহলে এই টিমের পরিবর্তে আমি যে প্রোনাউনটা নিয়েছি, মানে নাউনের পরিবর্তে তো প্রোনাউন বসে, তাই না, কি নিয়েছি ইট নিয়েছি। এবং পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন যদি নেই এইগুলোর পরিবর্তে, তাহলে আমার কী ব্যবহার করতে হবে ইটস, ওকে। এটা হলো সাবজেক্টিভ প্রোনাউন, আর এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন ইটস, ওকে। এবার আসি নাউন অফ মাল্টিটিউড, মানে মতভেদ হলে একটা টিমের মধ্যে মারপিট হতে পারে না। যেমন বাংলাদেশ ক্রিকেট টিম সারাদিনই তো বুঝে নেন, এর পাই নেমারে, এর পাই নেমারে। তো বাংলাদেশ টিম যখন ভালো খেলে, একত্রে খেলে, তখন আমরা টিম বলি। যখন আলাদা আলাদা কাজ করে, মানে বিভেদ তৈরি হয়, তখন আমরা কী ব্যবহার করি? দেখেন যদি কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকে, যেমন সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান, রিয়াদিয়ান, মুশফিকিয়ান, লিটুনিয়ান, আছে না? তো দেখেন ভিন্ন ভিন্ন মত থাকে, তারা আলাদা আলাদাভাবে কাজ করে, তবে ভার্ব এবং প্রোনাউন প্লুরাল ফর্ম হয়। ভার্বও প্লুরাল, প্রোনাউনও প্লুরাল।
আর একে বলা হয় কি নাউন অফ মাল্টিটিউড, মানে কালেকটিভ নাউন যখন একাত্রিত না থাকে, যখন আলাদা হয়ে যায় তখন হয়েছে কি নাউন অফ মাল্টিটিউড। ওকে ওকে, দেখেন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এই জুরি কি ভাইয়া বলেন তো? বিচারক মণ্ডলী, মানে বিচারকদের দল একটা, তাই না? তাহলে যখন একাত্রিত কাজ করবে তখন ঠিক আছে, ডিভাইডেড জুরি মানে আলাদা হয়ে গেছে কীভাবে, দ্য অপিনিয়ন মানে তাদের মতামতে আলাদা হয়ে গেছে। তাহলে এটাকে যখন আলাদা হয়ে যাচ্ছে, ভেদাভেদ হয়ে গেছে তাদের ভিতরে, বা মতের পার্থক্য হয়ে যাচ্ছে, তখন আমরা কী বের করবো? এখানে কিন্তু ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে ওয়ার। কেন? ওই যে পার্থক্য। ক্লিয়ার? এবং একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু দেয়ার বসছে, এখানে কিন্তু ইটস বসে নাই। পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইটস বসে নাই, বসছে কি দেয়ার। কেন? ওই যে বললাম এখানে কিন্তু সিঙ্গুলার হিসেবে কি ইট এবং ইটস বসছে, আর এখানে প্লুরাল হিসেবে দে বসবে, আর এর পসেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? দেয়ার, THEIR, দেয়ার। ওকে, আচ্ছা, এগুলো একটু মাথায় রাখতে হবে, অনেকেই বুঝতে পারেননি মনে হয় না। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। ওকে, থামলাম। এখন আমি বললাম যে দে ক্যান্সেলড টুডেস মিটিং। সাহস বললাম দে ক্যান্সেল টুডেস মিটিং, তারা আজকের মিটিং ক্যান্সেল করছে। তাহলে এই যে দে দ্বারা কাকে বোঝাচ্ছি, কাদেরকে বোঝাচ্ছি? এই বিচারক মণ্ডলীদেরকে বোঝাচ্ছি। কারণ কি এখন না তারা আলাদা হয়ে গেছে। যখন আলাদা না থাকতো, যদি আলাদা না থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম কি ইট, ইট ব্যবহার করতাম তখন কত, ইট ক্যান্সেলড টুডেস মিটিং। ওকে, কিন্তু যেহেতু আলাদা যদি না হয়তো ইট ব্যবহার করতাম, যেহেতু আলাদা হয়ে গেছে তখন দে ব্যবহার করছি, দে ক্যান্সেলড টুডেস মিটিং। আর পসেসিভ অ্যাডজেক্টিভ তাহলে আমরা বলতে পারি দে ক্যান্সেল দেয়ার মিটিং। এখানে দেয়ার ব্যবহার করতেছি কেন? ওই যে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে প্লুরাল, দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ কি দেয়ার, তাই না? আচ্ছা, গ্রুপ নেমস, কোনো নির্দিষ্ট প্রাণী বা বস্তু দলের জন্য নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হয়। বুঝেন নাই? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। দেখেন, অ্যান কালেকটিভ ওয়ার্ড অফ প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব, এটা একটু শর্টকাটে লিখে রাখেন। শর্টকাটটা আর্টিকেল অ্যান দিয়ে এখানে ব্যবহৃত হয় না। কালেকটিভ ওয়ার্ড, ওই যে কালেকটিভ নাউনগুলো, প্লাস অফ প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ওয়ার্ড। দেখেন, এ ফ্লোক অফ শিপ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড। ধরেন আপনি কোনো কমন নাউনের একটা দল বোঝাচ্ছেন, ওই যে বললাম, ধরেন আমরা বললাম এই শিপ মানে কি বলেন তো ভাইয়া? ভেড়া। আর এই শিপ কিন্তু সিঙ্গুলারও শিপ, প্লুরালও শিপ। নোট করে রাখতে পারেন, শিপ সিঙ্গুলারও শিপ, আবার কেউ শিপস করতে যায় না, এর যুক্ত করে শিপস এটা করতে যায় না, এটা কিন্তু বলদামি করবেন। শিপ সিঙ্গুলার যেটা, প্লুরাল সেটা। ওকে, তাহলে দেখেন এ ফ্লোক অফ শিপ মানে ভেড়ার পাল। ওকে, এই ফ্লোক এখানে কিন্তু কালেকটিভ নাউন। তাহলে এ বাই অ্যান প্লাস কালেকটিভ ওয়ার্ড প্লাস অফ প্লাস প্লুরাল নাউন। এই যে শিপ, এটা প্লুরাল, তারপর কি ভার্ব কিন্তু সিঙ্গুলার ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড, এখানে মানে বোঝাচ্ছে মানে ভেড়ার দল বা ভেড়ার পাল ঘাস খাচ্ছে, মাঠে ঘাস খাচ্ছে। ওকে, তাহলে যখন আমরা কমন নন, এটা কিন্তু কমন নন, এই যে এখানে আমরা কিন্তু উদাহরণ দিয়ে আসছি ভাই আপনাদের। দেখেন, এ পেয়ার অফ শুজ মানে এক জোড়া জুতো। দেখেন, ফুলের তোড়া, আমি যদি বলতে পারি আই বট BOUGST বট মানে আমি কিনেছি। এ বট অফ ফ্লাওয়ার্স মানে কি একটি ফুলের তোড়া। তাহলে এই যে ফ্লাওয়ার কিন্তু কমন নাউন, তাই না? এই যে তোড়া মানে হলো এখানে কালেকটিভ নাউন। ওকে, তাহলে এইগুলো, এই যে এই বিষয়গুলো বললাম না, এইগুলোকেই আমি এখানে একটু ব্যবহার করছি। তো এগুলোর পরে যখন ভার্ব আসবে, ভার্বগুলো কি সবসময় সিঙ্গুলার, মনে থাকবে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। তো কিছু কিছু শব্দ সবসময় প্লুরাল, যেমন কালেকটিভ নাউন যেগুলো আসলে অলওয়েজ প্লুরাল থাকে, যেমন ক্যাটেল, এটা আমরা এস যুক্ত করতে চাই না। আবার পাবলিক, এ কিন্তু অলওয়েজ প্লুরাল। পুলিশ অলওয়েজ প্লুরাল। পোল্ট্রি প্লুরাল। জেন্ট্রি ভদ্র সম্প্রদায়, আর হলো পেসেন্ট্রি কৃষক সম্প্রদায়। ঠিক আছে, নোবিলিটি অভিজাত বর্গ, অভিজাত সম্প্রদায় বলতে পারেন, ম্যানকাইন্ড মানব জাতি। এগুলোর সাথে আবার এস যুক্ত করতে চাই না, এগুলো জন্মগতভাবেই প্লুরাল আছে। ওকে, আচ্ছা, দ্য ক্যাটেল আর গ্রেজিং, দ্য ক্যাটেল ইজ, এটা কিন্তু এস যুক্ত করলে ভুল হবে, ক্যাটেল অলওয়েজ প্লুরাল। ওকে, কমন, কালেকটিভ এবং প্রপার নাউনের পার্থক্য। আমি জানি না অনেকের কাছে বোরিং লাগতে পারে ক্লাস, কিন্তু আসলে ক্লাসটা কিন্তু খুবই সুন্দরভাবে বোঝানোর ট্রাই করতেছি। এখন জানি না কতটুকু বুঝতে পারতেছেন, তবে আশা করি বুঝতেছেন। দেখেন, কমন নাউন পিপল দ্বারা জনগণ, সব মানুষকে বোঝাচ্ছি। পাবলিক, জনগণের নির্দিষ্ট একটা দলকে বোঝাচ্ছি, বলো না। দেখেন, জনগণ মানে কি, জনগণ দ্বারা বাংলাদেশের জনগণ বললাম, দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা কিন্তু বলি না দ্য পাবলিক অফ বাংলাদেশ। কিন্তু পাবলিক বলতে আমরা বুঝাই কোনো একটা ওই জনগণের ভিতরে নির্দিষ্ট একটা অংশের, ঠিক আছে, সমষ্টি বোঝাচ্ছি। আর প্রপার নাউন হলো আলিম, সুমন, মানে এই যে পাবলিক পিপল, এইগুলোর ভিতরে নির্দিষ্ট করে যখন একটা ব্যক্তির নাম বলবো, ঠিক আছে, তখন আমরা প্রপার নাউন বলবো। ম্যান দ্বারা সকল জাতিকে বোঝাচ্ছি, তাই না? ম্যান দ্বারা সকল মানুষকে বোঝাচ্ছি,
মানে জাতি না, সকল মানুষকে বোঝাচ্ছি। ক্রাউড, বিক্ষুব্ধ জনতা। ওই ম্যান, এখন দেখেন একটা জায়গায় আন্দোলন হচ্ছে, ওখানে ওটাকে বলবো আমরা ক্রাউড। বা কোনো একটা ঘটনা ঘটছে, সেখানে মানুষ গেছে, একাত্র জড়ো হয়েছে, সেটাকে বলবো আমরা ক্রাউড, জনতা। কিন্তু ম্যান আমরা তখন বলতে পারবো না, পারবো না। বা পিপলও বলতে পারবো না, কারণ পিপল দ্বারা সকল মানুষকে বোঝাচ্ছে। ক্রাউড তখনই ব্যবহার করবে যখন নির্দিষ্ট এরিয়ায় কিছু একটা একত্রে মানুষ আছে। আর ইব্রাহিম আলম ফিরোজ আলাদা বুঝে যাবো ওইটা। প্লেয়ার, আমি জাস্ট আর উদাহরণ এটা দিয়ে শেষ করি, এই যে কমন নাউন, কালেক্টিভ নাউন, প্রপার নাউন, এগুলো দেখতে পারবেন আপনারা। প্লেয়ার দ্বারা সকল প্লেয়ারের নাম বোঝাচ্ছি। যেমন এখানে মুশফিক আসতে পারে, লিটন আসতে পারে, সকল প্লেয়ার কি বোঝাচ্ছি, তাই না? মাশরাফি, মেসি, তারপর রোনালদো, তারপর নেইমার, সকল আসতে পারে। কিন্তু আমি যখন টিম ব্যবহার করতেছি, টিম মানে কি, অনেকগুলো প্লেয়ারের সমষ্টি। যখন সাকিব আল হাসান, লিটন বোঝাচ্ছি, তার মানে শুধুমাত্র ওই নির্দিষ্ট প্লেয়ারকে বোঝাচ্ছি। আশা করি ক্লিয়ার। তো এগুলো আমি আর না দেই, আপনারা একটু মাথায় রাখবেন। তো পিপল আর পাবলিকের ভিতরে পার্থক্য দেখেন, পিপল সর্বদা প্লুরাল, মনে থাকবে। আর পাবলিক শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে হতে পারে। তবে এখানে একটু জাস্ট মাথায় রাখবেন যে এই যে যেটা বললাম, যে পাবলিক যখন মানে পাবলিক যেহেতু কালেকটিভ নাউন, আর পাবলিক কিন্তু কালেকটিভ নাউন, এটা কিন্তু পিপল কিন্তু কমন নাউন, CN কমন নাউন, আর পাবলিক হলো CLN মানে কালেকটিভ নাউন। আপনার পূর্ণটা লিখবেন, ঠিক আছে? তাহলে যখন কালেকটিভ নাউন সিঙ্গুলার, কখন, যখন একাত্রে কাজ করে, তাহলে পিপল ইজ এগ্রিড টু অ্যাকসেপ্ট দিস রুল, মানে জনতা এই রুলটা মেনে নিতে রাজি। তাহলে সবাই একাত্রিত রাজি হয়েছে, তাই না? আর যখন পিপল আর ডিসপার্সড বাই দ্য পুলিশ, মানে পিপল মানে এই যে পাবলিক, সরি, জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে, তাহলে এটাকে আলাদা হয়ে যাচ্ছে না? পিপল মানে পুলিশ যখন ছত্রভঙ্গ করে, তখন যে যাদিকে দৌড়াচ্ছে না, আচ্ছা, তাহলে তখন এটা প্লুরাল হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো দেখবেন আপনারা। আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স, মানে আমার টিম তোমার টিমের চেয়ে ভালো। তাহলে এখানে এই যে টিম শব্দটা কী ভাইয়া, এটা কি কমন নাউন না কি? এটা কালেক্টিভ নাউন। কেন কেন তো বুঝতেই পারছেন। টিম মানে কি, কত অনেকগুলো প্লেয়ারের সমষ্টি। আচ্ছা, আমরা এখানে না থাকি, আপনারা প্র্যাকটিস করবেন। আমার প্র্যাকটিস করার কথা না, প্র্যাকটিস আপনাদের করা। প্র্যাকটিস আপনারা করে যদি সমস্যা ফেস করেন যে ভাই আমি 10 নাম্বারটা বুঝিনি বা 12 নাম্বারটা বুঝিনি, ছবি তুলে পাঠিয়ে দেবেন ভাইয়ের ইনবক্সে, ইনশাল্লাহ ভাইয়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবার আসি আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে কথা বলবো। ম্যাটেরিয়াল নাউন সাধারণত কোনো বস্তু যে উপাদান দ্বারা তৈরি হয় সেই উপাদানটিকে ম্যাটেরিয়াল নাউন বলে। আমরা অনেকেই এই জিনিসটা বুঝতে পারি না। একটা জিনিস বুঝেন আগে, ধরেন আমি একটা টেবিল আমি বানাচ্ছি, টেবিলটা কী দিয়ে বানাচ্ছি, অথবা চেয়ার বানাচ্ছি, চেয়ারটা কী দিয়ে বানাচ্ছি, এটা কাঠ দিয়ে বানাচ্ছি, তাই না? তাহলে ওই যে কাঠ যেই উপাদান দ্বারা তৈরি করতেছি, সেই উপাদানটা হবে আমার ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যেটা তৈরি করে ফেলছি ওটা হবে কমন নাউন। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন, সাধারণত কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত হয় সেই উপাদানটিকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন এইখানে আমি উদাহরণ দিচ্ছি, দেখেন গোল্ড, বলছি কি গোল্ড, গোল্ড মানে কি স্বর্ণ। আর এই স্বর্ণ দ্বারা তৈরি হচ্ছে কি রিং। খেয়াল করেন, তাহলে আমি যখন বলবো রিং, কোন নাউন? রিং হলো কমন নাউন। অনেকেই এই জিনিসটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহার করি, না এটা ভুল। কেন ভুল? দেখেন রিং কিন্তু গোল্ড মানে স্বর্ণ দ্বারা তৈরি। আমি রিংকে গণনা করতে পারি। যেমন আমার বলতে পারি, মানে ধরেন আরিফ স্যার তার বউকে ভালোবাসে, অনেক ভালোবাসে, ঠিক আছে? স্বাভাবিকভাবেই বউকে ভালোবাসা উচিত, যদিও অনেক পরে বউ আসবে। এখন দেখেন, এই যে বললাম আমার বউ গর্ব করে বলতেছে আমার স্বামী আমাকে 5টা আংটি দিচ্ছে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আমার বউ কিন্তু গর্ব করে বলতেছে, আংটি কিন্তু গণনা করতে পারতেছে সে। একটা আংটি, এই হাতে একটা আংটি, এই আঙ্গুলে একটা, এই আঙ্গুলে একটা, এই আঙ্গুলে একটা, ঠিক আছে? কিন্তু গোল্ড গণনা করা যায়? গণনা করা যাচ্ছে না। এবার আমরা জাস্ট একটু উদাহরণ এখানে আমি বলে দিচ্ছি, যে নাউনকে গণনা করা যায় না, যে নাউনকে গণনা করা যায় না কিন্তু স্পষ্ট করা যায়, এবং আকার আছে, আয়তন আছে, ওজন দিয়া, মেইনলি হলো ওজন দিয়া পরিমাণ করা যায়, তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। যেমন গোল্ড, ডায়মন্ড, আয়রন, সিলভার, ওয়াটার পানি, ওয়েল। এই যে পানি, পানি কিন্তু ওজন দিয়ে কিনি, আমরা কিন্তু একটা পানি দেন, 2টা পানি দেন বলি না, এগুলো কিন্তু আনকাউন্টেবল। আমরা কিন্তু পানি কিনি কি 1 লিটার, 2 লিটার ওজন দিয়ে কিনি, তাই না? ওয়েল সেম। রাইস, চাল কথাও বলি 10 কেজি, 12 কেজি, মানে পরিমাণ করি, তাই না? পেপার, কাগজ, কাগজ কীভাবে? এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি তো পেপার গণনা করতে পারি, 1টা, 2টা, 3টা। না ভাইয়া, পেপার দ্বারা কিন্তু বুক তৈরি হয়, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, তাহলে যেই উপাদানটা দ্বারা তৈরি হচ্ছে সেই উপাদানটা হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে বই, খাতা বলতে পারেন, খাতাও কিন্তু পেপার দ্বারাই তৈরি হয়, কাগজ দ্বারা, তাই না? তো কাগজ মূলত আনকাউন্টেবল নাউন, যেহেতু ম্যাটেরিয়াল নাউন। মিট, মাংস, মিল্ক, দুধ, সল্ট, ব্রিক, ইট, ইট দ্বারা কিন্তু দেখেন, ইট বলতে পারেন যে ভাই আমি ইট তো 1টা, 2টা, 3টা বলতে পারেন, ঠিক আছে? বাট ইট দ্বারা কিন্তু বিল্ডিং তৈরি হয়, দ্যাটস ওয়াই ইট কিন্তু এখানে ম্যাটেরিয়াল নাউন। মাটন, মানে মাংস, তারপর বাটার, টি, উড, কাঠ। অনেকে বলতেন ভাইয়া কাঠ তো গণনা করতে পারি না, ভাই কাঠ দ্বারা কোনো কিছু তৈরি হচ্ছে। স্টিল, ইস্পাত,
তো দেখেন এখানে ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের ডিফারেন্সটা দেখাচ্ছি, যে গোল্ড, সিলভার, ডায়মন্ড এগুলো দিয়ে কিন্তু রিং তৈরি হয়, নেকলেস তৈরি হয়, তাই না? স্টিল, আয়রন, লোহা দ্বারা কিন্তু আক্স, কুঠার তৈরি হয়, এই কুঠার কিন্তু কমন নাউন। আর যখন ওই যে আপনার কাঠুরির গল্প উঠছেন না, সিলভার অ্যাক্স, তারপর হলো আপনার গোল্ডেন অ্যাক্স, তারপর কি আর একটা ছিল কি, রুপার এক্স ছিল, সিলভার, তারপর আরেকটা হলো আয়রন এক্স, তাই না? পর লাস্টে ছিল গোল্ডেন এক্স, তাই না? তো ওইগুলো যখন নির্দিষ্ট করে অ্যাক্সের কথা বলবে, যে গোল্ডেন এক্স, সিলভার এক্স, আয়রন এক্স, তখন ওইগুলো হবে কি প্রপার নাউন। কিন্তু যখন শুধুমাত্র এক্স বলবে তখন হবে কি কুঠার, মানে কমন নাউন। আর যেগুলো দিয়ে তৈরি হয় কুঠার, মানে লোহা দ্বারা তৈরি হয়, লোহাটা হবে কি ম্যাটেরিয়াল নাউন। উড, পেপার, ব্রিক, দেখেন ব্রিক দ্বারা বিল্ডিং হয়, রুম হয়, হাউস হয়, কাগজ, বুক, তারপর হলো ইনভেলভ, খাম খাম, ঠিক আছে? তাহলে দেখেন দ্য আন্ডারলাইন ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, এই ওয়াটার কোন নাউন, ম্যাটেরিয়াল নাউন কোনটি, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের ভিতর যে জিনিসটা পার্থক্য, সেটা হলো ম্যাটেরিয়াল নাউন সমান সমান আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এটা আরেকটু মাথায় রাখতে পারেন যে অ্যাবস্ট্রাক্ট নাউনও কিন্তু আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? এটা শর্টকাট লিখে রাখতে পারেন। তাহলে ম্যাটেরিয়াল নাউন সমান সমান আনকাউন্টেবল নাউন, বাট কমন নাউন সমান সমান কাউন্টেবল নাউন, দ্যাটস এটুকুই। আর যে নাউন কাউন্টেবল মানে আনকাউন্টেবল, আর যে নাউন কাউন্টেবল, কিন্তু দুইটাই স্পর্শ করতে পারবেন। কমন নাউন স্পর্শ করা যায়, যেমন কমন নাউন ধরেন বয়, যে কোনো বয়, তা আমি যে কোনো বয়কে যে স্পর্শ করতে পারি, ছেলেকে, তাই না? স্পর্শ করা যায়, বা যে কোনো মেয়েকে স্পর্শ করা যায়, যদিও মেয়েদেরকে ছেলেরা স্পর্শ করবে না, এটা পাপ। আর ছেলেরাও ছেলেকে স্পর্শ করবে না, এটাও পাপ। তো যাই হোক, এটা জাস্ট ফর ফান। তো স্পর্শ করতে পারতেছি। আবার যদি বলি লোহাকেও আমি কিন্তু স্পর্শ করতে পারতেছি, স্বর্ণ এটাকে স্পর্শ করতে পারতেছি। কিন্তু পার্থক্য হলো কমন নাউনটা কাউন্টেবল আর আনকমন নাউনটা, সরি, ম্যাটেরিয়াল নাউনটা আনকাউন্টেবল। ক্লিয়ার? কমন নাউন কাউন্টেবল আর ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল। ওকে। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে খাদ্য বোঝাতে ম্যাটেরিয়াল নাউন হয় আর প্রাণী বোঝাতে কমন নাউন হয়। দেখেন মাটন মানে খাসি, ছাগল, ভেড়ার মাংস, আপনি যে কোনো বলতে পারেন বিফ, গরুর মাংস, ঠিক আছে? মাটন মানে খাসি, ছাগল, ভেড়া, ওই জাতীয়। আর শিপ মানে কিন্তু ভেড়া। আর পূর্বেই বলছে যে শিপ কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনই কিন্তু শিপ, এটা কিন্তু আবার শিপস করেন না, এর যুক্ত করেন না। গোট, ছাগল, কাউ, গরু। কিন্তু পার্থক্য এখানে যে ফিশ যখন আপনি খাবার হিসেবে ব্যবহার করবেন তখন আপনার ম্যাটেরিয়াল নাউন, বাট ফিশ যখন মাছ হিসেবে ব্যবহার করবেন তখন কমন নাউন। অর্থাৎ এই জিনিসটা আমরা এখানে উদাহরণ দেওয়া আছে নাই, আচ্ছা আমি বুঝে দিচ্ছি। আমি জাস্ট বললাম যে আমি মাছ কিনছি, বুঝেন? আমি মাছ কিনছি, তাহলে এই যে মাছটা কিনছেন অবশ্যই আপনি পরিমাণ করে কিনে আনছেন, তাই না? 1 কেজি, 2 কেজি, এভাবেই তো। তাহলে যখন আপনি মাছ খাবার হিসেবে কিনে আনবেন তখন আপনি এটাকে আপনার ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহার করতে হবে। বাট যখন আপনি বলবেন যে মানে পৃথিবীতে অনেক মাছ আছে, তাহলে এই যে অনেক মাছ আছে মানে সকল জাতীয় মাছকে বোঝাচ্ছেন, তাহলে এইটা কিন্তু আপনি খাবার হিসেবে বোঝাচ্ছেন, এটাকে প্রাণী হিসেবে ব্যবহার করতেছেন, তাই না? তো এটা আপনার কী হবে ভাইয়া? এটা যেহেতু জলজ প্রাণী হিসেবে ব্যবহার করছেন, এটা হলো কমন নাউন। আচ্ছা, ওকে, ফাইন, বুঝতে পারছেন। তো ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পার্থক্য কী, এইটি আবার মাথায় রাখবেন। যেহেতু ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের ভিতরে পার্থক্য দেখাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরে তো পার্থক্য দেখানো উচিত, তাই না? ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন উভয়ই আনকাউন্টেবল নাউন, তাহলে এটা হলো কি মিল। ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দুইটাই কি আনকাউন্টেবল নাউন, মানে এদের কখনোই আমরা প্লুরাল করতে পারবো না। ক্লিয়ার? কখনোই প্লুরাল হবে না। তবে এর মধ্যে মূল পার্থক্য হলো ম্যাটেরিয়াল নাউন সাধারণত স্পর্শ করা যায়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত অস্পর্শনীয়, মানে ম্যাটেরিয়াল নাউন আমরা ধরতে পারবো, ছুঁইতে পারবো, বাহ্যিক অস্তিত্ব আছে, বাট অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো বাহ্যিক অস্তিত্ব নাই। তাহলে দুইটা পার্থক্য বুঝতে পারছি আমরা। তাহলে দুইটা একটা পার্থক্য মানে একটা মিল, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরে একটা মিল আছে, আর দুইটা মানে আরেকটা পার্থক্য আছে। তাহলে ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট নাউনও আনকাউন্টেবল, এটা কি মিল। আর পার্থক্য হলো ম্যাটেরিয়াল নাউন স্পর্শ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, বাহ্যিক অস্তিত্ব আছে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন স্পর্শ করা যায় না, দেখা যায় না, যার বাহ্যিক অস্তিত্বই নেই। ওকে, আচ্ছা। দেখেন ওয়াটার, পানি, এটা কি পরিমাণ করে, এটা কি ম্যাটেরিয়াল নাউন। থার্স্ট, তৃষ্ণা, আমি কি তৃষ্ণা কখন স্পর্শ করতে পারি? অনুভব করতে পারি। খেয়াল করেন, পানি কিন্তু স্পর্শ করতে পারি। ধরেন এই গ্লাসে পানি আছে, সাপোজ এই যে পানি ধরছি আমি, এই যে পানি স্পর্শ করতে পারছি না, বাট আমার পানি পিপাসা পাচ্ছে, পিপাসাটাকে আমি স্পর্শ ধরে রাখছি। এখানে ধরেন পিপাসা জোর করে ধরে রাখছি, পারছি না, পিপাসাটা স্পর্শ করা যায় না, পিপাসা ধরা যায় না, দেখা যায় না, এটা জাস্ট অনুভব করতে পারি, তাই না? পানির পিপাসা পাইছে, পিপাসা স্পর্শ করতে পারি না, এটা আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউন। তারপর দেখেন মিল্ক, দুধ, আমরা কিন্তু ধরেন এইটার দুধ আছে, তার দুধটা কিন্তু আমরা ধরতে পারি, খাইতে পারি, তাই না? কিন্তু আমি যখন বলবো সুইটনেস, মিষ্টি, বা আমি বলতে পারি এখানে স্বাদ বলতে পারি সুইটনেস দ্বারা, বা মিষ্টতা বলতে পারি, তাহলে এটা কিন্তু আমরা ওই
দুধটা খাওয়ার পরে যে একটা স্বাদ অনুভব করছি, ওই স্বাদটার অনুভব করার মানে একটা বিষয় নাম বলতেছি, যে খুবই ভালো লাগছে এটা বোঝাচ্ছি, তাই না, মিষ্টতা। তাহলে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখা যায় না। গোল্ড দেখা যায়, বিউটি, সৌন্দর্য। ধরেন আমি আমার বউকে অনেকগুলো নেকলেস দিছি, তো নেকলেসগুলো যখন পরছে, পরিহার মানে সে যখন ওইগুলো মানে কী করে পরিধান করছে, পরিধান করার পরে তাকে সৌন্দর্য মানে তার সৌন্দর্যের একটা রূপ পাইছে। তো ওই যে সৌন্দর্য, মানে অনেক সৌন্দর্য, ওই সৌন্দর্যটা কিন্তু স্পর্শ করা যায় না, জাস্ট অনুভব করতেছি, চোখের মাধ্যমে আমি ওটা ফিল করতেছি। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। এবার আসি গণনার ভিত্তিতে নাউনের প্রকার নিয়ে আলোচনা করি। গণনার আমাদের কিন্তু নাউন শেষ ভাই, অনেক শেষ। এখন আসি গণনার ভিত্তি নাউন। নাউন গণনার ভিত্তিতে দুই প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। খুবই ইজি। কাউন্টেবল কি? যে নাউন গণনা করতে পারি। ওকে, ফাইন। কী কী নাউন গণনা করতে পারেন? দেখেন, কাউন্টেবল নাউন, যে নাউনগুলো আমরা গণনা করতে পারি সেটাই কি কাউন্টেবল। যেমন বুক, রিভার, রিং, চেয়ার, কাউ, ম্যান, কাউন্টেবল। কমন নাউন সাধারণত কি নাউন হয়? কাউন্টেবল নাউন। খেয়াল করেন কী বলছি, যতগুলো কমন নাউন আছে সবগুলো কি কাউন্টেবল নাউন হয়। কিন্তু আরও মাথায় রাখবেন, প্রপার নাউন অথবা কালেকটিভ নাউন, এগুলো কমন মানে আপনার কাউন্টেবল নাউন হতে পারে। এটা ব্যবহার ভেদে এটুকু লিখে রাখেন যে কমন নাউন সমান সমান কাউন্টেবল নাউন, আর প্রপার এবং কালেকটিভ এই দুইটা নাউনও কাউন্টেবল নাউন হতে পারে, সেটার ভিন্নতা আছে, ব্যবহার আছে, লিখে রাখেন। আচ্ছা, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যে নাউনকে গণনা করতে পারি না। ক্লিয়ার? আনকাউন্টেবল নাউন ওয়াটার, মিল্ক, গোল্ড, পেপার, অয়েল, রাইস, সল্ট। তাহলে আনকাউন্টেবল নাউন কি মনে রাখার কোনো আলাদা দরকার নেই। জাস্ট ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যতগুলো আমরা পড়ে আসছি মাত্র, যতগুলো ম্যাটেরিয়াল নাউন আছে, যতগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, সবগুলোই আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। তাহলে একটা জিনিস মাথায় রাখেন, আমরা 5 প্রকার নাউন পড়ছি না ভাইয়া? বলেন তো 5 প্রকার নাউন পড়ছি কিনা? কমন, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এই নাউন 5 প্রকারের ভিতরে শুধুমাত্র দুইটা, একটা হলো ম্যাটেরিয়াল নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দুইটা নাউন হলো আনকাউন্টেবল। বাকি যে তিনটে আছে, কমন, কালেকটিভ, প্রপার, এই তিনটা নাউন হলো কমন নাউন, কাউন্টেবল নাউন। আর এই যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটা নাউন হলো কি আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে এইভাবে মনে রাখতে যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন, বাকি যে আছে সব কাউন্টেবল। ওকে, আচ্ছা। কাউন্টেবল আর আনকাউন্টেবলের পার্থক্য দেখেন, কাউন্টেবল নাউনের পূর্বে আপনি আর্টিকেল বসাইতে পারবেন, শুধু আর্টিকেল না, ডিটারমিনার বসাইতে পারবেন। ওকে, তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে আপনি আর্টিকেল অথবা এখানে আরও রাখতে পারেন যে ডিটারমিনারও বসাইতে পারি। ওকে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ডিটারমিনার বসে। ওকে, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। যেমন এ পেন, দ্য নোবেল, বাট আমি কখনোই এ গোল্ড বলতে পারবো না, এ সুগার বলতে পারবো না। ওকে, আচ্ছা। আবার আমরা যখন ট্রান্সফরমেশন অফ নাউন শিখবো তখন বুঝতে পারবেন, এই আনকাউন্টেবল নাউনের পূর্বে যখন আবার আপনার আর্টিকেল বসে যাবে তখন আবার ওটা ইয়া থাকবে আনকাউন্টেবল নাউন। ওই যে আপনার এই যে ধরেন এই গোল্ডটা কি ম্যাটেরিয়াল নাউন না? সুগার কি ম্যাটেরিয়াল নাউন না? তো এগুলোর পরে যখন পূর্বে যখন আবার আর্টিকেল বসেই যাবে তখন আবার এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন থাকবে না, তখন আবার কমন নাউন হয়ে যাবে। যাক, আমরা ওই যে ট্রান্সফরমেশন অফ নাউন শিখবো, চাপ নাই। আবার আপাতত এখন এইটা মাথায় রাখেন, প্যাচ লাগানোর দরকার নেই ভাই। এর পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, ওই যে বললাম ডিটারমিনার, যেমন 5, 10, মেনি, ফিউ, এ লট অফ, লটস অফ, এই টাইপের যে ডিটারমিনারগুলো আছে এগুলো বসে। আর এর পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ বসে না, যেমন 5, 10। ক্লিয়ার? তাহলে এটা মাথায় রাখবেন যে কাউন্টেবলের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যা বসে না। তাহলে মাথায় রাখবেন, যেটা গণনা করা যায় সেটাই তো আমরা একটা, দুইটা, তিনটে গণনা করতে পারি। যেটা গণনা করা যায় না সেখানে আমরা কীভাবে সংখ্যা বসাই বলেন তো? বসাতে পারবো? বসাতে পারবো না। অর্থাৎ যে যাবে তারে নিয়ে তো আমরা প্ল্যান করতে পারি, কিন্তু যে যাবে না তারে নিয়ে আমরা কোনো প্ল্যান করতে পারি? যাবে না, সিম্পলি যাবেই না, কখনোই যাবে না, প্ল্যান করাই যাবে না তারে নিয়ে। কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম আবার মানে সিম্পল বলছি, কাউন্টেবল সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হয়। কাউন্টেবলের সিঙ্গুলার আছে, আবার প্লুরালও আছে। কিন্তু আনকাউন্টেবল নাউন সবসময় কি? আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনের কখনই প্লুরাল হয় না। যেমন আপনি দেখেন, বয়েস এজ যুক্ত করে প্লুরাল করছি, পেনের এজ যুক্ত করে পেন্স করছি, বুকের সাথে এজ যুক্ত করে বুকস করছি। কিন্তু আপনি অয়েল, তৈলটা কি ম্যাটেরিয়াল নাউন, এর সাথে আপনি এজ যুক্ত করে পারবেন না কখনই মানে প্লুরাল করতে। ফার্নিচার্স কখনই ব্যবহার করতে হবে না, ফার্নিচার। অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে কখনই এস বাই এস যুক্ত করা যাবে না। ওই যেটা বলে আসলাম, ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কখনই এস বাই এস যুক্ত হয় না। তাহলে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনে কি আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। তাহলে আনকাউন্টেবল নাউন কখনই আপনি এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা যাবে না। ওকে, ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হয়, মানে
কাউন্টেবল নাউন যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন আপনার ভার্বটা সিঙ্গুলার বা প্লুরাল উভয় হতে পারে, সেটা ওই কাউন্টেবল নাউনের উপর ভিত্তি করে। অর্থাৎ কাউন্টেবল নাউনটা যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার, কাউন্টেবল নাউনটা যদি প্লুরাল থাকে ভার্ব প্লুরাল। আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। মানে আনকাউন্টেবল নাউন কি ম্যাটারিয়াল অ্যাবস্ট্রাক্ট, এগুলো তখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন ভার্ব সবসময় সিঙ্গুলার। ওকে, দেখেন আনকাউন্টেবল নাউনের পূর্বে পিস, আইটেম, স্লাইস, বার, লোফ, আর, তারপর ক্লাব, ফ্লাশ, গেম, বিশেষ করে পিস, আইটেম, স্লাইস, লোফ, এই কটা একটু বেশি বেশি মাথায় রাখবেন। বার, এইগুলো ব্যবহার করে, ঠিক আছে, এইগুলো ব্যবহার করে আমরা এগুলোকে কাউন্টেবল করতে পারি। মানে আনকাউন্টেবল নাউন সচরাচর তো মানে কাউন্টেবল হয় না, আনকাউন্টেবল নাউন কখনই কাউন্টেবল হয় না, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এইগুলো ব্যবহার করতে পারি, এইগুলো ব্যবহার করে আমরা কাউন্টেবল করতে পারি। দেখেন এ পিস অফ অ্যাডভাইস, দেখেন অ্যাডভাইস কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। টু পিসেস অফ অ্যাডভাইস, দেখেন এই যে এইগুলোর কিন্তু এস যুক্ত কখনই হয় নাই। আপনি থ্রি পিসেস, ফোর্থ পিসেস, মানে ফাইভ পিসেস অফ অ্যাডভাইস বলতে পারেন, কিন্তু অ্যাডভাইসেস বলতে পারবেন না কখনোই। আপনার প্লুরাল করতে হলে এই পিসকে ভাঙতে পারবেন, এই যে পিস। আবার এখানে দেখেন ক্লাব, আপনি এখানে ক্লাবস বলতে পারবেন, এই ভাঙতে পারবেন, মানে প্লুরাল করতে পারবেন, কিন্তু কখনই আপনি এই যে আনকাউন্টেবল নাউনকে যুক্ত করতে পারবেন না। তার মানে কি বললাম, আনকাউন্টেবল নাউনের পূর্বে আপনারা এইগুলো বসেই আপনার কাউন্টেবল করতে পারবেন। তাহলে স্ট্রাকচারটা এখানে নিচে কি দিচ্ছি, আচ্ছা নিচে দেয়নি, আমি এখানে জাস্ট লিখে রাখি, লিখে দিই। আপনারা একটু লেখেন এ অথবা অ্যান যোগ এই যে উল্লেখিত শব্দগুলো আছে, এই যে এইগুলো, এই শব্দগুলো। তাহলে এখানে আমি জাস্ট ওয়ার্ডস লিখে দিই, আপনারা একটু বুঝে নিন। এখানে ওয়ার্ডস, উপরের ওয়ার্ড, আমি জাস্ট উপরের ওয়ার্ড, আপনারা শর্ট লিখে রাখবেন, উপরের ওয়ার্ডস প্লাস অফ প্লাস আনকাউন্টেবল নাউন এ এনস, ঠিক আছে। তাহলে এই যে আনকাউন্টেবল নাউনকে আমরা এই স্ট্রাকচারে আমরা কাউন্টেবল করতে পারি। আপনারা যখন একাধিক কাউন্টেবল করবেন, মানে ধরেন ধরেন কি বলে এখানে এ এন বলছি, এখানে আমরা আরেকটা বলতে পারি সংখ্যা বলতে পারি, ঠিক আছে, সংখ্যা, এ এন অথবা সংখ্যা। ওকে, এগুলো বসাবো, তারপর কি উপরের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো, তারপর কি ওয়ার্ড প্লাস আনকাউন্টেবল নাউন। যখন আপনি এই আনকাউন্টেবল নাউনকে ধরেন আপনি অ্যাডভাইস বা নিউজকে আপনি মানে কাউন্টেবল করবেন বা প্লুরাল করতে চান, যেহেতু প্লুরাল হয় না, কিন্তু এটাকে আরও মানে প্লুরাল বানাবেন আপনি কৃত্রিমভাবে, তখন আপনি কি করবেন, আপনি এখানে যদি ধরেন দুইটা, প্লুরাল মানে কি একের অধিক, তাহলে এ আন বসাইলে মানে হয়ে যাবে একটাই, তাহলে এটা প্লুরাল হচ্ছে না, কাউন্টেবল হচ্ছে। কিন্তু আপনি যখন প্লুরাল করবেন একাধিক, ধরেন দুই বা তিন, তাহলে কী করবেন, এখানে থ্রি ব্যবহার করবেন, ধরেন থ্রি, থ্রি, আর এখানে কী করবেন পিসেস, পিস থেকে পিসেস, কারণ PIECES, পিসেস অফ নিউজ, NEWS, নিউজ। ওকে, এই নিউজের সাথে কিন্তু এর যুক্ত এমনিতেই, মানে জন্মগতভাবে, আবার বললেন না যে নিউজের সাথে এর যুক্ত করছি। ওকে, তাহলে এই পিসকে আমি কিন্তু প্লুরাল করছি, কিন্তু আমি কখনোই এটাকে পিস মানে প্লুরাল করতে পারবো না। তাহলে মেইন রুলসটা আশা করি বুঝতে পারছেন, যে নিউজকে ধরেন প্লুরাল করবো তখন কি করব, এই যে সংখ্যা অথবা এখানে সংখ্যা বসে অথবা মানে আর্টিকেল বসে, তারপর কি এই যে উল্লেখিত ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর যে কোনো একটা বসবে, যে কোনো একটা না, মানে বস্তুর ক্ষেত্রে কি বসে, নাউনের ক্ষেত্রে মানে ব্যক্তির ক্ষেত্রে কি বসে, এগুলো বুঝতে হবে, ঠিক আছে। ব্যক্তিত্ব না, মানে সবগুলোই তো বস্তু, মেইনলি হলো সবই বস্তু, আনকাউন্টেবল নাউনগুলো সবই বস্তু বা কাজের নাম। তো এগুলো একটু বুঝে নেবেন যে কোনটার আগে কোনটা বসে। যেমন এই দেখেন এ বার অফ সোপ, আপনি কখন আবার বললেন না যে এ পিস অফ সোপ, এটা বলতে চান আবার এ অ্যান আর অফ কর্ন, তারপর দেখেন এই লফ অফ ব্রেড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আর একটা এ বার অফ সেপ, তারপর স্লাইস অফ ব্রেড, এ পিস অফ ইনফরমেশন, এগুলো যে কটা দিচ্ছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, একটু মুখস্থ করে রাখবেন তাহলে হয়ে যাবে। তো দেখেন কাউন্ট এবং নন কাউন্টেবল নাউন, মানে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, অর্থাৎ কিছু নাউন আছে যাদের দেখতে প্রায় সেম মনে হয় এবং মনে হয় যেটা আনকাউন্টেবল, আবার মনে হয় যেটা মানে কাউন্টেবল। তো এগুলো কনফিউশন দূর করা উচিত আমাদের, অবশ্যই দূর করা উচিত। দেখেন ক্লাইমেট যখন থাকবেন, অর্থাৎ ক্লাইমেট কাউন্টেবল নাউন, কিন্তু ওয়েদার আনকাউন্টেবল নাউন। লাফ, লেখেন লাফ, লাফ হাসি, এটা কাউন্টেবল। লাফার হাসা, এটা আনকাউন্টেবল নাউন। তারপর দেখেন হিউম্যান বিংস আর হিউম্যানিটি, এগুলো বুঝতে হবে। দেখেন টাস্ক, জব, এগুলো কিন্তু কাউন্টেবল। ওয়ার্ক যখন কাজ হিসেবে থাকবে, ভার্ব না নাউন হিসেবে, তখন এটা আনকাউন্টেবল নাউন। মেশিন কাউন্টেবল আর মেশিনারি আনকাউন্টেবল। তারপর দেখেন স্নো আর স্নোফ্লক্স, এগুলো বুঝতে হবে। স্লাইড, ট্রাফিক, এই যে ট্রাফিক জ্যাম আর ট্রাফিক যখন থাকবে তখন কিন্তু আনকাউন্টেবল। এখানে কিন্তু এই যে ওয়েদার আর হলো হিউম্যানিটি, ওয়ার্ক, মেশিনারি, ম্যানকাইন্ড আর হলো এই ট্রাফিক, এই কয়টা, ঠিক আছে, এই যে এই কয়টা আমি দিয়ে দিই, মেশিনারি, ওয়ার্ক, হিউম্যানিটি আর এই যে ই করে দিলাম, এই কটা ভালো করে মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট।
তারপর যদি বলি আমরা নন কাউন্টেবল নাউন দেখতে এর সাথে এজ যুক্ত হয় না, মানে দেখেন এই যে নিচের শব্দ মানে আনকাউন্টেবল নাউনের সাথে তো এজ যুক্ত হবেই না, বলে দিলাম না। তো এই দেখেন এই অ্যাডভাইস, আপনি কখনই অ্যাডভাইসেস করতে যাবেন না আবার। তারপর দেখেন এই যে নিউজ, এটা কিন্তু জন্মগতভাবেই এজ যুক্ত করা। তো এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো পড়ে নেবেন, অ্যাকোমোডেশন, তারপর হলো পারমিশন, এগুলো কিন্তু সব আনকাউন্টেবল নাউন, এগুলোর সাথে এজ যুক্ত করবেন না। উভয় হিসেবে ব্যবহৃত, অর্থাৎ কিছু কিছু নাউন আছে যেগুলো আনকাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার ক্ষেত্রেই ব্যবহৃত, তবে অর্থের ভিন্নতা থাকে। যেমন এগ্রিমেন্ট চুক্তি, আর যখন কাউন্টেবল হিসেবে ব্যবহার করবেন চুক্তিপত্র, নথিপত্র, ঠিক আছে। নথিপত্র তো একের অধিক থাকতে পারে, তাই না? বাট চুক্তি তো আমি গণতে পারি না। চুক্তি দেখেন, চুক্তি একটা অ্যাবস্ট্রাক্ট, মানে মাঝে চুক্তি হয়েছে, এটা কিন্তু আপনি চিন্তা করতে হবে, মানে এটা চিন্তা করেন, চুক্তি ঘটছে মানে হয়েছে, কোনো কাগজে সাইন করছেন, সাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন, চুক্তিটা কিন্তু দেখতে পারেন, ইনভিজিবল বিষয়, ঠিক আছে। তো এটা বুঝতে হবে। বিজনেস, ব্যবসা, গ্লাস, হিস্ট্রি, তারপর হলো অনার, লাইট, পেপার, পেজ, স্পেস, স্টোন, এগুলো কিন্তু দেখতে হবে যে অনার যখন সম্মান অর্থে আসবে তখন ওটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সম্মান আপনি কিন্তু স্পর্শ করতে পারতেছেন না, পারছেন? ইতিহাস, আমি কিন্তু এটা দেখা যায় না, ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর যখন কাজ, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। ব্যবসা, আপনি ব্যবসা কিন্তু বলতে পারেন অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? ব্যবসা আপনি দেখতে পাচ্ছেন না, ধরতে পারতেছেন না, স্পর্শ করতে পারতেছেন না। আপনি দোকানদারি করতেছেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি ব্যবসা করতেছেন, এই ব্যবসাটা কিন্তু দেখা যায় না, স্পর্শ করা যায় না, আপনি ধরতে পারতেছেন, এখন পর্যন্ত ধরছেন, ব্যবসা কখনো ধরেন নেই। তো যখন বিজনেস হিসেবে কোম্পানি আসবে, কাঁচের গ্লাস, যেমন গ্লাস অর্থ যখন গ্লাস আসবে, এই গ্লাস, কারণ এই গ্লাস অর্থ আসবে, তখন এটা কিন্তু কাউন্টেবল। আচ্ছা, তারপর দেখেন ঐতিহাসিক এই যে পুরস্কার, অনার, মানে যখন পুরস্কার হবে, হি গিভস অ্যান অনার টু মি, সে আমাকে একটা মানে আমাকে সম্মান দিছে, এই কি বলে পুরস্কার দিছে, ঠিক আছে। অনার করে না, মানে কিছু টাকা দিয়ে অনার করে। আর যখন সম্মানের কথা বলেন তখন আবার অ্যান অনার করেন না, তখন কিন্তু শুধু অনার বসাবেন। তো দেখেন নথিপত্র, ফাঁকা স্থান, এই যে একটু একটু পাথর, এগুলো এগুলো একটু আপনারা দেখবেন। থট, চিন্তা, চিন্তা কিন্তু কখনোই আমরা ধরতে পারতেছি, স্পর্শ করতে পারি না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু থটস দ্বারা যখন ধারণা আসবে, ধারণা কিন্তু আপনার কি এখানে কাউন্টেবল নাউন। ওয়ার্ক, চাকরি, আর ওয়ার্কস দ্বারা চাকরি মানে শিল্পকর্ম, যেমন আছে না যে আমার 5টা শিল্পকর্ম আছে, যেমন অঙ্কনের কথা বলা যায়, এটা এই টাইপের। তো এগুলো একটু দেখে নেবেন, আশা করি ক্লিয়ার। আমরা এখন যেটা শিখবো খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ট্রান্সফরমেশন অফ নাউন। কি বললাম? ট্রান্সফরমেশন অফ নাউন, প্রপার নাউন থেকে কমন নাউন, অর্থাৎ আমরা যেগুলোকে প্রপার নাউন শিখে আসছি, কী করলাম? প্রপার নাউন সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, বলে আসলাম না? আচ্ছা, বলে আসছি। আর প্রপার নাউন কি বলছিলাম, যে কিছু কিছু প্রপার নাউন আছে তার পূর্বে কি আর্টিকেল দিয়ে বসাতে হয়, যেমন নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত অট্টালিকা, বিখ্যাত জাহাজ, ঠিক আছে। তো দেখেন, প্রপার নাউন থেকে কমন নাউন স্ট্রাকচারটা যখন এই ফরম্যাটে থাকবে, আমি কিন্তু সব স্ট্রাকচার দিচ্ছি শর্টকাট, দি প্লাস প্রপার নাউন, অফ প্লাস নাউন, অর্থাৎ প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল দি পান অথবা আর্টিকেল পান, শর্টকাট যদি বলি একবার, শর্টকাটটা হলো এখানে যে ব্যক্তিবাচক প্রপার নাউনের আগে যদি আর্টিকেল বা সংখ্যা পাই, এটা একটা শর্টকাটে, এক শর্টকাটে এটা, যে ব্যক্তিবাচক প্রপার নাউনের আগে, ব্যক্তিবাচক, বস্তু না, বুঝতে হবে কিন্তু ব্যক্তিবাচক। এখন ওই যে বললাম যে আপনি দা, মানে বে অফ বেঙ্গল, এখন বে অফ বেঙ্গলকে আপনি যদি বলেন কমন নাউন হবে না, কারণ ওগুলো কিন্তু ওই যে বললাম প্রপার নাউন, কিছু প্রপার নাউন আছে যেগুলোর পূর্বে দি বসাইতেই হয়। সাগর, মহাসাগর, দা আটলান্টিক ওশেন, ওখানে কিন্তু এমনিতেই বসছে। কিন্তু যখন ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক বুঝতে হবে, ওটা কিন্তু মানে বস্তুবাচক মানে স্থানবাচক প্রপার নাউন। কিন্তু যখন ব্যক্তিবাচক প্রপার নাউন থাকবে, যেমন রহিম, করিম, বা যে কোনো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বা আব্রাহাম লিঙ্কন, এগুলো কি ব্যক্তিবাচক না? এগুলো ব্যক্তিবাচক প্রপার নাউন। এই ব্যক্তিবাচক প্রপার নাউনের পূর্বে যখন আর্টিকেল বা সংখ্যা থাকবে তখন তা কমন নাউন হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন একটু ব্যাখ্যা করে দিই, শর্টকাট ওইটাই, একটা শর্টকাট মাথায় রাখলে হবে। তা দেখেন, দা প্লাস প্রপার নাউন, অফ প্লাস নাউন যদি থাকে তাহলে এই ফরম্যাটে থাকলে সেটি কমন নাউন। তাহলে এই যে প্রপার নাউনটা কী হয়ে যাবে? কমন নাউন। দেখেন, নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। তো এখানে জাস্ট একটু মাথায় রাখবেন, এই যে ওই যে আমরা স্পেসিফিকগুলি শিখে আসছি, যে যেগুলো পূর্বে আর্টিকেল দি বসে, ওইগুলো ব্যতীত, ওই নাউনগুলো ব্যতীত বাকি যে প্রপার নাউন আছে তার পূর্বে আর্টিকেল থাকলেই হবে। তাহলে দেখেন এখানে নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি, তাহলে ডান্ডি কি একটা শহরের নাম? এটা হলো নেদারল্যান্ডের একটা বিখ্যাত শহর, পাট শিল্পের জন্য বিখ্যাত। এবার ডেন্ডি বললেন না, ডান্ডি, ওকে, মাথার একটা বিখ্যাত শহর। তো নারায়ণগঞ্জে এক সময় পাট শিল্পের জন্য অনেক এখানে পাট শিল্প গড়ে উঠছিল, অনেক বিখ্যাত ছিল এক সময় ব্রিটিশ আমলে। তো নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। তাহলে একটা ফরম্যাটটা দেখেন, এই যে দি পাচ্ছি ভাইয়া, পাচ্ছি প্রপার নাউন ডান্ডি, একটা নির্দিষ্ট শহর না ভাইয়া, নেদারল্যান্ডের একটা নির্দিষ্ট শহর বোঝাচ্ছে, আচ্ছা পাচ্ছি। তারপর দেখেন অফ পাচ্ছি কিনা, পাচ্ছি। তারপর দেখেন নাউন বাংলাদেশ পাচ্ছি কিনা, পাচ্ছি। তাহলে এই ফরম্যাটে থাকলে এখন এই যে ডান্ডি কোন নাউন ভাইয়া? ডান্ডিটা হবে কমন নাউন। দেখেন কাজী নজরুল ইসলাম দা
ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। শেলি একজন বিখ্যাত কবি। তাহলে এই যে শেলিটা পাচ্ছি, দেখেন দা পাচ্ছি কিনা, দা পাচ্ছি, তারপর কি পাচ্ছি, প্রপার নাউনটা পাচ্ছি কিনা, একজন বিখ্যাত লেখক, তারপর কি প্রিপোজিশন অফ পাচ্ছি কিনা, পাচ্ছি, তারপর কি নাউন পাচ্ছি কিনা, পাচ্ছি। তাহলে এই শেলিটা কি কমন নাউন। আচ্ছা, তারপর দেখেন নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস। তাহলে দেখেন এই যে বললাম যেটা আর্টিকেল প্লাস নাউন পাচ্ছি কিনা, দেখেন অ্যান আর হলো এই যে আব্রাহাম লিঙ্কন একটা প্রপার ব্যক্তিবাচক নাউন না? অবশ্যই আব্রাহাম লিঙ্কন দ্বারা বিখ্যাত এই যে মার্কিন প্রেসিডেন্টকে বুঝাচ্ছি, তাই না? 1865 61 থেকে 65 মেবি এটাই ছিল। উনি দাস প্রথা বিলুপ্ত করছে আমেরিকা থেকে। তো দেখেন এইখানে তোমার অ্যান বসাইছি, তাহলে এই যে কারণ প্রপার ব্যক্তিবাচক প্রপার নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না, কিন্তু বসানোর কারণে এটা কি হয়েছে, কমন নাউন হয়ে গেছে। দেখো আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, মানে ইংল্যান্ডের যে ম্যানচেস্টার সিটিকে সাথে তুলনা করছে, তাহলে এটা তুলনা করা বোঝে মেনলি, বুঝতে পারছো? তাহলে আহমেদাবাদ ইন্ডিয়ার ম্যানচেস্টার সিটি। যেমন বরিশাল ইজ দ্য প্যারিস অফ বাংলাদেশ। বরিশালকে প্যারিস বলা হয় না, প্যারিস না দুঃখিত, ভেনিস বলা হয়, দুঃখিত, ভেনিস শহর। তো ভেনিসই তো, ইটালির ভেনিস শহর। এটা মিস্টেক হলে একটু কাইন্ডলি কারেকশন করে নেবেন, ভেনিস শহরই হবে সম্ভবত। তো দেখেন আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার, তাহলে এখানে এই যে দেখেন ম্যানচেস্টার একটা শহর, নির্দিষ্ট শহরের নাম বোঝাচ্ছে না ভাই, বলেন তো? তার পূর্বে তো কখনই আর্টিকেল বসানোর কথা না, কিন্তু যেহেতু আর্টিকেল বসাইছি ভাইয়া, এই জন্য কী হয়ে গেছে, এটা কি বলেন তো, এটা কমন নাউন হয়ে গেছে। ওকে, দেখেন আর্টিকেল প্লাস ম্যানচেস্টার সিটি মানে শহর, মানে নাউন, প্রপার নাউন। তারপর দেখেন এ বাই অ্যান প্রপার নাউন। দেখেন হি ইজ এ নিউটন, মানে এখানে নিউটন তো না, মানে নিউটনের মতো মেধাবীকে বোঝাচ্ছে, মানে সে নিউটনের মতো এটা বোঝাচ্ছে, মানে গুণের সাথে তুলনা করতেছে, বুঝতে পারছেন? তো কোনো বিখ্যাত ব্যক্তির মতো গুণ বোঝাতে ব্যবহৃত হয়, মানে আর্টিকেল প্লাস প্রপার নাউন। ইউ আর এ নজরুল, যেমন আমাকে বলতেছে ইউ আর এ নজরুল, মানে আমার সাথে নজরুলের গুণাগুণের সাথে, মানে গুণের সাথে কম্পেয়ার করে বলতেছে তুমি নজরুলের মতো, আইসি। তো এই যে নজরুল একটা প্রপার নাউন না ভাই, বলুন তো? নিউটনের প্রপার নাউন ব্যক্তিবাচক, শেক্সপিয়ার একটা প্রপার নাউন, এরপরে কি আর্টিকেল বসছে, তাহলে এই যে প্রপার নাউনগুলো কী হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। ওকে, শুধুমাত্র ওই যে পূর্বে বলে আসলাম যে নদী, সাগর, পর্বতমালা, মহাসাগর, বিখ্যাত অট্টালিকা, এগুলোর পূর্বে কিন্তু জন্মগতভাবেই আর্টিকেল দি বসাইতে হবে প্রপার নাউনের ক্ষেত্রে। কিন্তু এগুলো ব্যতীত বাকি যা আছে তার পূর্বে যদি আর্টিকেল বসে, ব্যক্তিবাচক অথবা কিছু বস্তু থাকে, এর পূর্বে যদি আর্টিকেল বসে, তাহলে এগুলো সব কমন নাউন। সংখ্যাবাচক কমন নাউন, অর্থাৎ প্রপার নাউনের সাথে কিন্তু প্লুরাল হয় না, প্রপার নাউনের সাথে যখনই এস বাই এ যুক্ত হয়ে প্লুরাল হয়ে যাবে, তখন এটা কিন্তু আবার কমন নাউন হয়ে যাবে। দেখেন দেয়ার আর 4 করিমস ইন আওয়ার ক্লাস, অর্থাৎ দেখেন মানে এটা বোঝাচ্ছে কি, যখন একই নামে, বুঝেন বিষয়টা, যখন একই নামের একাধিক ব্যক্তি কোনো একটা জায়গায় থাকবে, ধরেন আমার ক্লাসে আমার নামে 2জন আছে, স্টুডেন্ট আছে, তাহলে বলতেছে যে দেয়ার আর টু আরিফস ইন হিস্ট্রি ডিপার্টমেন্ট, মানে আমার ডিপার্টমেন্টের কথা বলতেছে যে হিস্ট্রি ডিপার্টমেন্টে 2টা আরিফ আছে, তাহলে একই নামের 2টা, এই কারণে কিন্তু এটা টু আরিফস, মানে সংখ্যা বসছে টু আরিফ, TW 2 আর ARIFS আরিফস, এটা কিন্তু প্লুরাল করছে যুক্ত করে, আর এটা কি 2 বসাইছে, ঠিক আছে, ARIFS, ঠিক আছে, তাহলে এটা কিন্তু প্লুরাল এস যুক্ত করছে, তাই না? তাহলে প্রপার নাউনের সাথে যখন এস বা ইয়ে যুক্ত হবে, আর অথবা এর পূর্বে যদি আর্টিকেল অথবা সংখ্যাবাচক শব্দ থাকে, তাহলে এটা কমন নাউন হয়ে যাবে। ওকে, শর্টকাট এটা। ওকে, শর্টকাটে এটুকুই মাথায় রাখবেন, জাস্ট এটুকুই, যে প্রপার নাউনের আগে সংখ্যা বা আর্টিকেল, অথবা আপনার প্রপার নাউনের সাথে যদি এস বাই এস দেখেন, তাহলেই কমন নাউন। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। এবার আসেন কালেক্টিভ নাউন থেকে কমন নাউন। সংখ্যাবাচক শব্দ, একই বিষয়। কালেকটিভ নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ দেখেন, অর্থাৎ কালেকটিভ নাউন পাচ্ছি, তার পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ পাই, তাহলে এই যে কালেকটিভ নাউনটা কী হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। দেখেন দ্য টু আর্মিস, খেয়াল করেন এখানে দেখেন তো, আর্মি সাধারণত কি বলেন তো, কালেকটিভ নাউন, কিন্তু এর পূর্বে কী পাচ্ছি, টু পাচ্ছি, সংখ্যা পাচ্ছি কিনা, সংখ্যা পাচ্ছি, তাহলে এই আর্মিটা কী হয়ে যাবে, আর্মিটা হয়ে যাবে কমন নাউন। দেখেন দেয়ার আর 5 টিমস, এই টিমসটা কি বলেন তো, টিম ছিল কি কালেকটিভ নাউন, কিন্তু এর পূর্বে কী আছে, সংখ্যা বসছে, সংখ্যা বসার কারণটা কী হয়ে গেছে বলেন, সংখ্যা বসার কারণ এটা কমন নাউন, সিম্পল। প্লুরাল ফর্ম, একই বিষয়, একটা রুলসই বলতে পারেন, এইটাই মাথায় রাখতে হবে। দেখেন মাই ফ্যামিলির সাথে এস বাই এস, এই যে নাউনের সাথে, কালেকটিভ নাউনের সাথে যখন এস বাই এস থাকবে, এখানেও কিন্তু এস বাই এস, এখানেও কিন্তু এস বাই এস আছে, এই যে এস বাই এস আছে, ঠিক আছে। তাহলে মেইন যদি এটা শর্টকাট একটাই মাথায় রাখবেন, যে প্রপার নাউনের পূর্বে যদি কালেকটিভ নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ থাকে, এবং কালেকটিভ নাউনের সাথে যখন এস বাই এস থাকবে, তখন এটা কমন নাউন। ওকে, আচ্ছা। ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন সাধারণত আনকাউন্টেবল নাউন বলে আসলাম, তাই না? কিন্তু যখন কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট উৎসের ম্যাটেরিয়াল নাউনকে বিশেষভাবে বোঝানো হয়, তখন তা কমন নাউনে রূপান্তরিত হয়।
কথাটা বুঝেন নাই, আচ্ছা বোঝার দরকার নেই, শর্টকাটটা দেখেন। দা প্লাস ম্যাটেরিয়াল নাউন, অফ প্লাস সোর্স বা প্লেস প্লাস নাউন, মানে প্লাস না, ওই নাউনটা বোঝাচ্ছে। বুঝতে পারেননি এখনো? আচ্ছা বুঝাই দিচ্ছি। দেখেন, দ্য রাইজ অফ, বুঝেন, সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আর্টিকেল বসে না, আবার বলতেছি, সাধারণত আর্টিকেল বসে না ম্যাটেরিয়াল নাউনের পূর্বে। কিন্তু আপনি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে তখনই বসাইতে পারবেন যখন ওই ম্যাটেরিয়াল নাউনটা নির্দিষ্ট স্থানের বোঝাবে। অর্থাৎ দেখেন, নির্দিষ্ট উৎসের বা স্থানের ম্যাটেরিয়াল নাউনকে বিশেষভাবে বোঝানো হয়, তখন কমন নাউনে রূপান্তরিত হয়। দেখেন এইখানে আমি একটা উদাহরণ দিই, দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, মানে দিনাজপুরের চাল ভালো। তাহলে দেখেন, আমি চাল কিন্তু সকল চালকে বোঝাচ্ছি না, শুধুমাত্র দিনাজপুরের ওই নির্দিষ্ট স্থানের চালকে বোঝাচ্ছি। দ্যাটস ওয়াই আমাকে এখানে দি প্লাস ওই ম্যাটেরিয়াল নাউনটা বসাইতে হচ্ছে। তাহলে স্ট্রাকচারটা দেখেন, স্ট্রাকচারটা জাস্ট মাথায় রাখলে হবে যে দি বসছে, তারপর দেখেন এই যে ম্যাটেরিয়াল নাউনটা বসছে রাইস, তারপর দেখেন অফ পাইছি, তাহলে আমি সোর্স বা প্লেস, মানে কোন উৎসের, মানে স্থানের নামটা, মানে স্থানের নাম তো অবশ্যই নাম হবে, নাউন হবে। তাহলে দেখেন স্থানের নাম কি, দিনাজপুর। তাহলে এটা কি বুঝছেন? আশা করি বুঝছেন। দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, দেখেন তো, দা পাচ্ছি, এই যে দা পাচ্ছি, ম্যাটেরিয়াল নাউনটা পাচ্ছি, অফ পাচ্ছি, এই যে অফ পাচ্ছি। দেখেন তো সোর্স প্লেসের নামটা পাচ্ছি, সাউথ আফ্রিকা পাচ্ছি। তাহলে দেখেন, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর, মানে সাউথ আফ্রিকার স্বর্ণ, সকল স্বর্ণকে বোঝায় না, স্বর্ণ তো পৃথিবীতে অনেক জায়গায় আছে, সাউথ আফ্রিকার স্বর্ণকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এই স্বর্ণটা কি, কমন নাউন। দ্য আয়রন অফ দিস মাইন ইজ অফ হাই কোয়ালিটি, অর্থাৎ এই খনির লোহা হাই কোয়ালিটি, উচ্চমানের। বুঝতে পারছেন? তাহলে এই যে দিস মাইন মানে খনি, ঠিক আছে, এটা কিন্তু নাউন। তাহলে মেইন কথা হলো, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যখন আর্টিকেল দি থাকবে, সিম্পল এটাই মাথায় রাখেন, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যখন আর্টিকেল দি থাকবে তখন এই ম্যাটেরিয়াল নাউনটা কমন নাউন। ওকে, আচ্ছা, খুব কঠিন মনে তো হচ্ছে না, কঠিন তাই না? খুব কঠিন, একটুও কঠিন না ভাই, খুবই ইজি বুঝাচ্ছি। তারপর দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন, নির্দিষ্ট করার ক্ষেত্রে, প্রথমত নির্দিষ্ট করার ক্ষেত্রে ওই যে বললাম, আর্টিকেল, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রিপোজিশন, নাউন, একই বিষয়, একই বিষয়। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। যখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে, কমন নাউন হয়ে গেছে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যখন আর্টিকেল বসবে তখন কমন নাউন হয়ে যাবে। দেখেন, দ্য মার্সি অফ আল্লাহ, দ্য মার্সি অফ আল্লাহ, মানে মার্সি মানে কি, করুণা, করুণা বা দয়াও বলতে পারেন। এই যে করুণা কোনোদিন আমরা দেখতে পাই, স্পর্শ করতে পারি না। তাহলে এখানে শুধুমাত্র আল্লাহর দয়া বোঝাচ্ছে। দ্য মার্সি অফ আল্লাহ হ্যাজ নো লিমিট, মানে আল্লাহর করুণার কোনো সীমা নাই, মানে এটা সীমাহীন, আল্লাহ যে করে করুণা করতে পারে, তাই না? তাহলে এই যে দা, দেখেন মার্সি মানে কি, করুণা, তার পূর্বে কি আর্টিকেল বসছে, বুঝেছেন? তাহলে আর্টিকেল বসার কারণে কি হয়েছে, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হয়েছে, কমন নাউন হয়ে গেছে। দ্য কাইন্ডনেস অফ দ্য ম্যান, মানে এই লোকটার দয়া। তাহলে নির্দিষ্ট, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা যখন নির্দিষ্ট ব্যক্তির বা নির্দিষ্ট স্থানের হবে বা নির্দিষ্ট করে বুঝাবে, কোনো কিছুর নির্দিষ্ট অ্যাবস্ট্রাক্ট থাকবে, অর্থাৎ এই যে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট করে যখন বুঝাবে, দ্য কাইন্ডনেস মানে সকল কাইন্ডনেসকে বোঝাচ্ছে না, শুধুমাত্র দ্য কাইন্ডনেস অফ দ্য ম্যান, এই লোকটার কাইন্ডনেসকে বোঝাচ্ছে, দয়াকে বোঝাচ্ছে। ক্লিয়ার? দ্য দে প্রাইজ দ্য অনেস্টি অফ দ্য বয়, মানে এই দেখেন, তারা প্রশংসা করছে কার, দ্য অনেস্টি অফ দ্য বয়, এই শুধুমাত্র এই বয়টার অনেস্টিকে বোঝাচ্ছে। দ্য কাইন্ডনেস অফ দ্য মহসিন, মানে মহসিনের দয়াকে বোঝাচ্ছে। দ্য চ্যারিটি অফ হাতেম তাইয়ের দানশীলতাকে বোঝাচ্ছে। ওকে, তাহলে মেইন কথা হলো, অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যখন আর্টিকেল দি থাকবে তখন এই অ্যাবস্ট্রাক্ট নাউন বলেন আর ম্যাটেরিয়াল নাউন বলেন, তখন আর এগুলা নিজেদের অস্তিত্ব থাকবে না, এগুলো কি সব কমন নাউন হয়ে যাবে। আচ্ছা, গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে, গুণসম্পন্ন, অর্থাৎ এইটা একটু গুরুত্বপূর্ণ। যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা সরাসরি গুণের নাম না বুঝিয়ে, বুঝেন ভালো করে, এটা একটু কঠিন, যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা সরাসরি কোনো গুণের নাম না বুঝিয়ে ওই গুণসম্পন্ন কোনো ব্যক্তিকে বোঝায়, ওই গুণসম্পন্ন কোনো ব্যক্তিকে বোঝায়, তা কমন নাউন হয়। বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা বুঝাচ্ছি, কি বলছি, আমরা তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যে কোনো গুণের বা দোষের বা অবস্থার নাম, তাই না? কিন্তু যখন কোনো গুণের নাম না বুঝিয়ে যখন ওই গুণ সম্পন্ন ব্যক্তির নাম বুঝাবে, মানে ওই গুণের অধিকারী কোনো ব্যক্তি, যেই গুণটার কথা ধরেন আমি অনেস্টির কথা বলতেছি, বুঝেন? তাহলে অনেস্টি দ্বারা যেটা বুঝাচ্ছি, ওই ওই অনেস্টি যার ভিতরে আছে ওই ব্যক্তিকে বুঝাচ্ছি আমি, যখন বুঝাবো তখন কিন্তু হয়ে যাবে কমন নাউন। তাহলে মেন কথা হলো, গুণ সম্পন্ন, গুণের নাম না বুঝে গুণ সম্পন্ন, ওই গুণ সম্পন্ন ব্যক্তির নাম বুঝাবো, তখনই হয়ে যাবে এটা কি নাউন, কমন নাউন। তবে একটা জিনিস বলি ভাইয়া, এটার একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা হলো কি ভাইয়া, প্রথমত দেখেন এখানে শর্টকাট দুইটা। এক্ষেত্রে নাউনটির পূর্বে আর্টিকেল বসে, মেন কথা একই বিষয়। কঠিন বলছি? কঠিন না, সিম্পল বললাম না যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল থাকলে ওটা কমন নাউন, এটা হলো সব থেকে সহজ।
অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল থাকলে কমন নাউন। তবে বোঝানোর জন্য আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে হি ইজ এ জাস্টিস অফ দ্য পিস, মানে এই জাস্টিস দ্বারা ন্যায় বিচার বলে নেই, এখানে বলছে বিচারক। বুঝতে পারছেন? বিচারক, এই যে জাস্টিস মানে ন্যায় বিচার যে প্রদান করে, কে প্রদান করে? বিচারকই তো ন্যায় বিচার প্রদান করে। তাহলে ন্যায় বিচার যে প্রদান করে ওই ন্যায় বিচার প্রদানকারী ব্যক্তিকে বোঝানো হয়েছে, ঠিক আছে? এই কারণে বোঝাচ্ছে আর্টিকেল এ বুঝেছে। তাহলে মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে, সিম্পল মাথা রাখবেন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল থাকবে অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে যখন আবার এস বাই এস যুক্ত থাকবে, দেখেন দেয়ার আর ফোর জাস্টিস, এই জাস্টিস দ্বারা বিচারক বোঝাচ্ছে। তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা এখানে কিন্তু বিচারক এখানে কমন নাউন হয়ে গেছে, মানে একাধিক বিচারককে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ফোর বোঝাচ্ছে, ফোর সংখ্যা দিয়ে প্লুরাল করে ফেলছে। হি ইজ বিউটি, এখানে বিউটি দ্বারা সৌন্দর্য বোঝা নেই, সৌন্দর্য বোঝা নেই, এখানে সুন্দরী নারীকে বোঝাচ্ছে। ক্লিয়ার? মমতা অ্যান্ড মেরিনা আর টু বিউটিস, দেখেন এস বাই এ যুক্ত আছে। তারপরে হি ইজ এ ডেঞ্জার, ডেঞ্জার মানে কি বিপদ, দেখা যায় দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু এর পূর্বে যখন বোঝাচ্ছে এ বোঝাচ্ছে তার মানে কি বিপজ্জনক ব্যক্তিকে বোঝাচ্ছে, ডেঞ্জার সম্পন্ন মানে বিপদযুক্ত, মানে বিপদযুক্ত যে ব্যক্তি ওইটাকে বোঝাচ্ছে। তো মেইন কথা হলো ভাইয়া, আমি জাস্ট উদাহরণ দিই এখানে যে আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, যদি থাকে তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কী হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। আর এই কমন নাউনের সাথে যদি অথবা কমন নাউনের সাথে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে যদি এস অথবা ইএস থাকে তাহলে এটা কি? এটা হবে কমন নাউন, দুইটা। ওকে, আচ্ছা। কমন নাউন থেকে প্রপার নাউন, এবার আসে উল্টোটা। দেখেন মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার, ওয়াইফ, সন, ফ্রেন্ড, আঙ্কেল, টিচার, এগুলো সাধারণত কমন নাউন, মানে পৃথিবীর সকল, মাদার যখন বলবো মা, পৃথিবীর সকল মাকে বোঝাচ্ছি, তাই না? বাবা বলতে পৃথিবীর সকল বাবাকে বোঝাচ্ছি। কিন্তু প্রপার নাউন হিসেবে তখন ব্যবহার যখন সম্বোধন করে বোঝাবো। দেখেন জাস্ট উদাহরণ দিয়ে বুঝাই। রহিম সেট, রহিম বললো মা হাউ আর ইউ, মা কেমন আছো? এখন এই যে মা, এই মা দ্বারা আমি সকল মাকে বোঝাচ্ছি না। রহিম বললো মা, রহিমের মা কি শুধুমাত্র বলছে, এখানে সবাই মাকে বলে নেই। রহিম বললো মা তুমি কেমন আছো, আমার উদাহরণ মার সাথে মা তুমি কেমন আছো, তার মানে কি আমার মাকে মা বলতেছি, সবাইকে মা বোঝাচ্ছি না এখানে। তাহলে এই জন্য এই যে সম্বোধন করে যখন বোঝাবে, এই যে কমা দ্বারা আটকানো আছে, ঠিক আছে, সম্বোধন করে। আর একটা বিষয় হলো এখানে প্রপার নাউন বললাম না সবসময় কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাহলে এই যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে মাদার বলতে এখানে একজনকে রহিমের মা বলে সম্বোধন করা হয়েছে, তাই এটা প্রপার নাউন। মাই ডিয়ার ফ্রেন্ড মানে আমার প্রিয় বন্ধু, তাহলে এই যে ফ্রেন্ড, এই ফ্রেন্ডকে কিন্তু সম্বোধন করে বোঝাচ্ছে, ঠিক আছে? মাই আমার একমাত্র আমার ফ্রেন্ডকেই বোঝাচ্ছে, তাই না? তাহলে এগুলো কি? মাই ডিয়ার ফ্রেন্ড দীপু, এই যে দীপু এটা এমনি তো প্রপার নাউন, আর এই যে ফ্রেন্ড এটাও কিন্তু প্রপার নাউন। এবার আসি কমন নাউন হিসেবে, যখন এই শব্দগুলো দ্বারা সাধারণভাবে কোনো একটি নির্দিষ্ট একজনকে না বুঝিয়ে সবাইকে বা পুরো শ্রেণীকে বোঝায় তখন তা কমন নাউন। তাহলে এটা আমি না বলি, এমনিতেই তো বললাম যে এগুলো কিন্তু সব কমন নাউন। তাহলে প্রপার নাউন কখন হবে? জাস্ট এইটুকুই, সম্বোধন করে যখন বুঝাবে তখন প্রপার নাউন, বাকি সব ক্ষেত্রে কি কমন নাউন। তো অ্যাবস্ট্রাক্ট থেকে প্রপার নাউন, দেখেন কোনো বিমূর্ত গুণকে যখন একজন ব্যক্তির সাথে তুলনা করা হয় তখন মূলত এটা প্রপার নাউন হয়ে যায়। মানে কি বলছি? অ্যাবস্ট্রাক্ট নাউন তো দেখা যায় না, কিন্তু ওই না দেখা বিষয়টাকে যখন ব্যক্তি বা জ্যান্ত সত্তা হিসেবে কল্পনা করা হয় তখন প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। শুধুমাত্র এই জিনিসটি মাথায় রাখবেন, অ্যাবস্ট্রাক্ট নাউন প্রপার নাউন কখন হবে? যখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, সোজা এইটুকুই। তাহলে আমরা জানি কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় শুধুমাত্র প্রপার নাউনগুলোই, প্রপার নাউন ব্যতীত অন্য কোনো নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না, ঠিক আছে? ক্যাপিটাল লেটার যেখানেই বসুক, সেন্টেন্সের মাঝে বসুক অথবা সেন্টেন্সের ভিতরে বসুক অথবা সেন্টেন্সের বাইরে বসুক, মানে বাইরে বলতে সেন্টেন্সের শেষে বসুক, যেখানেই থাকুক প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন তো সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না, মানে সেন্টেন্সের ভিতরে বা মাঝে থাকলে। কিন্তু সেন্টেন্সের ভিতরে অথবা মাঝে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে এটা কী হবে? প্রপার নাউন। দেখেন এখানে দেখেন জাস্টিস ইজ ব্লাইন্ড, এই জাস্টিসটা কিন্তু এখন বলতাম ভাই এখানে তো জাস্টিস ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটা সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডই বসান সেটা ক্যাপিটাল দিয়ে শুরু হবে। সেটা ম্যাটেরিয়াল বলেন, অ্যাবস্ট্রাক্ট বলেন, কমন বলেন, যে কোনো নাউন সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডই বলান সেটা কিন্তু প্রথম মানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। কিন্তু যখন সেন্টেন্সের মাঝে অথবা শেষে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে সেটা ক্যাপিটাল দিয়ে শুরু হবে, তখন সেটা কি? প্রপার নাউন। দ্য ডিসিশন অফ দ্য জাস্টিস, এই যে জাস্টিস দেখেন ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে, এটা কি? তাহলে প্রপার নাউন। দেখেন ডেথ ইজ ইনভেটিবল, তাহলে এই ডেথ কিন্তু আবার প্রপার নাউন না, কারণ এটা ডেথ মৃত্যু, এটা কিন্তু আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ আবার বলবেন যে ডেথ ডি দিয়ে বড় ক্যাপিটাল লেটার, এই সেন্টেন্সের শুরুতে থাকছে এই জন্য। কিন্তু যখন সেন্টেন্সের মাঝে অথবা শেষে দেখেন তো ও ডেথ, এই যে দেখেন ও একটা শুরু হয়েছে কিন্তু ও দিয়ে, এই যে ডেথ এটা কিন্তু সেন্টেন্সের মাঝে, তাই না? বা শেষে বলতে পারি এই যে ও ডেথ, সরি সেন্টেন্সের মাঝে। তাহলে এই যে ডেথ এটা কিন্তু দেখেন কী দিয়ে শুরু হয়েছে? কি দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে, তাহলে এটা কি? প্রপার নাউন। আশা করি ক্লিয়ার। কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটু মাথায় রাখবেন। কমন নাউন থেকে আবার অ্যাবস্ট্রাক্ট নাউন কবে করব? যখন দা প্লাস কমন নাউন থাকবে তখন আবার কি করবো ভাইয়া? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। অর্থাৎ
কমন নাউন শুধু এইটুকু না যে দা প্লাস অ্যাবস্ট্রাক্ট কমন নাউন থাকবে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে দেবো, না না, এই স্ট্রাকচারটা খেয়াল রাখবেন। দা প্লাস কমন নাউন প্লাস প্রিপোজিশন ইন, এরপরে যে নাউন বা প্রোনাউন থাকবে যদি থাকে এই স্ট্রাকচারে থাকে, অর্থাৎ দা প্লাস কমন নাউন, অর্থাৎ আমি বললাম দা মাদার সরি মাদার, পূর্বে আমি একটু জাস্ট ইয়ে করে নিয়েছি, দা বয় ইজ, তাহলে দেখেন এখানে এখন এটা কিন্তু আবার এই যে বললেন যে দা প্লাস কমন নাউন, তাহলে বয় তো কমন নাউন, তাহলে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে? না, শর্টকাটটা হবে এরকম, দা প্লাস কমন নাউন এর পরবর্তীতে প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন যদি থাকে তাহলে এই যে কমন নাউনটা সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। দ্য মাদার ইন হার, দেখেন তো দা পাচ্ছে কিনা, পাচ্ছি। দেখেন তো এইখানে যে কমন নাউন মাদার পাচ্ছে কিনা, পাচ্ছি। এর পরবর্তীতে এইটুকু কিন্তু শেষ না, এটুকু কিন্তু শেষ না, এর পরবর্তী দেখেন ইন প্রিপোজিশন পাচ্ছে কিনা, অথবা প্রিপোজিশন পাচ্ছে কিনা, খেয়াল রাখবেন প্রিপোজিশন পাচ্ছি। এরপরে দেখেন হার প্রোনাউন পাচ্ছে কিনা, পাচ্ছি, পাচ্ছি। তাহলে শর্টকাট এইটুকু রাখতে পারেন যে দা প্লাস কমন নাউন প্লাস প্রিপোজিশন, এই স্ট্রাকচারে থাকলে দা প্লাস কমন নাউন প্লাস প্রিপোজিশন যদি থাকে তাহলে এই কমন নাউনটা কী হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তো দেখেন দ্য জাজ ইন হিম, তাহলে দেখেন আর্টিকেল দি, তারপর কি এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি কমন নাউন, জাজ মানে বিচারক, বুঝছেন, আর হলো এই যে প্রোনাউন দ্য ফাদার ইন, মানে এটা দ্বারা দেখেন আমি একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই, এখানে মাদার দ্বারা মা বোঝাচ্ছে না, মাতৃত্ব বোঝাচ্ছে, ফাদার দ্বারা এখানে বাবা বোঝাচ্ছে না, পিতৃত্ব বোঝাচ্ছে, জাজ দ্বারা বিচারক, এখানে বিচার বুদ্ধি বোঝাচ্ছে, ঠিক আছে। দ্য বেস্ট পশু বোঝাচ্ছে না, এখানে পশুত্ব বোঝাচ্ছে, ঠিক আছে। দ্য বেস্ট ইন হিম, তার মধ্যে পশুত্ব, রোজ হোয়েন হি ওয়াজ ইনসাল্টেড, ঠিক আছে, মানে জেগে উঠছে কখন, যখন সে মানে অপমানিত হয়েছে। তারপর দেখেন দ্য পেট্রিয়ট, এই দেশপ্রেমিক বোঝাচ্ছেন, এখানে দেশপ্রেম বোঝাচ্ছে। তাহলে মেইন কথা হলো এটা যে কমন নাউনের পূর্বে যখন আর্টিকেল দি থাকবে এবং এরপরে যখন প্রিপোজিশন থাকবে, মানে কমন নাউনের পূর্বে আর্টিকেল দি, পরে যখন প্রিপোজিশন থাকবে তখন এই কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি ক্লিয়ার। এবার আসি কম্পাউন্ড নাউন। ভাই কম্পাউন্ড নাউন বা নমিনাল নাউন কি, মানে একাধিক, দুই বা ততোধিক শব্দ একত্রিত হয়ে যখন একটি নাউনের কাজ করবে, দুই বা ততোধিক শব্দ যখন একত্রিত একটা নাউনের কাজ করবে তখন হয়ে যাবে কম্পাউন্ড নাউন। যেমন পেন ফ্রেন্ড, পেন ফ্রেন্ড দ্বারা পেনকে বোঝাচ্ছি না, ফ্রেন্ডকে বোঝাচ্ছি না। মেন কথা পেন ফ্রেন্ড দ্বারা আমরা আরেকটা ব্যক্তিকে বোঝাচ্ছি, মানে পেন ফ্রেন্ড মানে কি কলম বন্ধুকে বোঝাচ্ছি না, মেন বিষয়ে পেন ফ্রেন্ডের একটা অর্থ আছে, তাই না, ওই অর্থটাকে বোঝাচ্ছি। ক্লাসরুম, দেখেন ক্লাস দ্বারা ক্লাসকে বোঝাচ্ছি না, রুম শুধু রুমকে বোঝাচ্ছি না, ক্লাসরুম দ্বারা ক্লাসরুম শ্রেণীকক্ষকে বোঝাচ্ছি, তাহলে একটা জিনিসকে বোঝাচ্ছি, তাই না। আবার দেখেন হেয়ার ব্রাশ, টি স্টল, চায়ের দোকান, এখন চায়ের দোকান মানে কি চায়ের দোকানকে আলাদা বোঝাচ্ছি না, চায়ের দোকান দ্বারা একটা চায়ের দোকান কি বোঝাচ্ছি, মেন কথা হলো একটা বিষয় বোঝাচ্ছি। টি স্টল দ্বারা টি স্টলকে বোঝাচ্ছি, দুইটা ওয়ার্ড দেখেন টি এবং স্টল দুইটা কিন্তু আলাদা। আবার দেখেন রাইটিং টেবিল, রাইটিং একটা ওয়ার্ড, টেবিল একটা ওয়ার্ড, রাইটিং লিস্ট, সুইমিং পুল, দেখেন দুইটা ওয়ার্ড দ্বারা কিন্তু আমরা একটা জিনিসকে বোঝাচ্ছি, নাউনকে বোঝাচ্ছি। তারপর গ্রিন হাউস দুইটা ওয়ার্ড, ব্ল্যাক বোর্ড, আফটারনুন দুইটা কিন্তু দুইটা ওয়ার্ড, তখন ফ্রিজ ড্রাই দুইটা ওয়ার্ড, তারপর ইন কাম দুইটা ওয়ার্ড, আউট কাম দুইটা ওয়ার্ড, ডাউনফল দুইটা ওয়ার্ড, ঠিক আছে। তার মানে একাধিক ওয়ার্ড মিলে যখন একটা নাউনের কাজ করে বা একটা নাউনের অর্থ দেয় তখন সেটা কম্পাউন্ড নাউন বলে। আর ভার্বাল নাউনটা কি, ভার্বাল নাউনটা এবং জিরান্ডের আলোচনা আমরা শিখবো, তবে এবার একটু শিখিয়ে দিই। ভার্বাল নাউনটা যখন মেন কথা হলো দা এবং অফ, আর্টিকেল দি এবং অফ প্রিপোজিশনের মাঝে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, আর্টিকেল দি এবং হলো অফ প্রিপোজিশনের মাঝে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি এটা হলো ভিএন মানে ভার্বাল নাউন। যেমন দ্য রিডিং অফ হিস্ট্রি, তাহলে এই যে আর্টিকেল দি এবং হলো প্রিপোজিশন অফের মাঝে ভার্বের সাথে আইএনজি আছে, এটা কি ভার্বাল নাউন। যে দ্য রাইটিং অফ, তাহলে এই দেখেন দি এবং প্রপার প্রিপোজিশনের মাঝে ভার্বের সাথে আইএনজি আছে, এটা কি, এটা ভার্বাল নাউন। তো আশা করি ক্লিয়ার। আজকে এই পর্যন্তই আমরা নাউনের ক্লাস নিয়ে, আমরা কিন্তু পজিশন অফ নাউন শিখি নাই, পজিশন অফ নাউন বা আইডেন্টিফিকেশন অফ নাউন এগুলো কিন্তু আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ক্লাসে শিখবো। তো আশা করি আজকে নাউনের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। তো এরপরে যদি কারো সমস্যা থাকে তো অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করব। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।